আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডিজ, সাকসেস স্টোরিজ অফ গ্রেট ডিজিটাল প্রোডাক্ট। এবং আমাদের সাথে আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন কাজী সাজিদুল ইসলাম ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ফর মোবিপে। এবং আজকের ওয়েবিনারে তিনি তার দারাজ থেকে শুরু করে মোবিপে পর্যন্ত এই টোটাল এক্সাইটিং জার্নিটা নিয়ে আমাদের সাথে কিছু একটু ডিটেলস শেয়ার করবেন এবং তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে রিয়েল লাইফ কিছু ডিজিটাল প্রোডাক্ট কেস স্টাডি নিয়ে ওপেন ডিসকাশন করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং আমি আরেকটু অ্যাড করতে চাই, আপনারা, টু অল অফ আর পার্টিসিপেন্টস, আপনারা কাইন্ডলি আমাদের ওয়েবিনার চলাকালীন সময়ে আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন। ভাইয়া কোনো কোয়েশ্চেন করলে আমি সেই অনুযায়ী আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিব। ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সে লিখবেন। আমরা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্স থেকে সেশনের শেষে নিব। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর জয়নিং আস। এবং আপনারা যদি আমাদের ওয়েবিনারের আজকে রেকর্ডিংটা চেয়ে থাকেন, তখন আমি হচ্ছে একটা ফর্ম দিয়ে দিব, আপনারা কাইন্ডলি ফর্ম ফিল আপ করে ফেলে ওই অ্যাটেন্ডেন্স ফর্ম অনুযায়ী আপনাদের কাছে আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা চলে যাবে। এবং আমাদের কোর্স সম্পর্ক সব ডিটেলসও হচ্ছে আমি চ্যাট বক্সে দিয়ে দিব। সো থ্যাংক ইউ সো এগেইন ফর জয়নিং আস। এবং ভাইয়া, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো এগেইন। Okay, thank you. Thanks a lot for the warm introduction as well. So, hello everyone. This is Kaji Sajidul Hassan, currently working at MobiPay as a senior product manager. So, আমি যদি আমার ক্যারিয়ার সম্পর্কে বলি, I started my journey back to 2015. Like আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে 2014-এ. So, I was a student of North South University, graduated from a business school. So আমি এখানে অনেকে আছেন হয়তো বা আজকে যারা জয়েন করেছেন বিজনেস স্কুল থেকে, নট ইন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। সো ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি লাইক নট টু থিঙ্ক অ্যাবাউট যে আমরা আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসে প্রোডাক্ট ম্যানেজার হতে পারবো কিনা। হ্যাঁ, সো দো আমার অ্যাকচুয়ালি জার্নিটা ছিল একটু ইন্টারেস্টিং। মানে আমি মার্কেটিং এ ফার্স্টে জব করতাম। আই ওয়াজ ইন দারাজ, অ্যানাদার ইন্ডিয়ান স্টার্ট আপ নেম বুপন.com অ্যান্ড অল। সো ওইখানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ছিলাম হচ্ছে মার্কেটিং অ্যান্ড আপনার হচ্ছে গ্রোথ, মানে ডিজিটাল জার্নি যেটা হয় যে একটা প্রোডাক্ট কিভাবে গ্রো করে মার্কেটে, দে হাউ টু অ্যাকচুয়ালি হ্যাক দ্য গ্রোথ অ্যান্ড এসইও অ্যান্ড আদার এসিএম অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস। তো আমি ফার্স্টে মার্কেটার হিসেবে শুরু করি আমার জার্নিটা, and then I actually started my own startup back to 2020 with my alongside my co-founders. আহ, তখন থেকে আমার আসলে মানে নিজের হাতে করি যে একটা প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করতে হয়, সিন্স আই ওয়াজ ইন দ্য ডিজিটাল স্পেস ফর লাইক দ্য বুপন.com, দারাজ অ্যান্ড অল। বাট মাই এরিয়া ওয়াজ নট ইন লাইক আপনার হচ্ছে যে কি বলে আপনার প্রোডাক্টে ছিল না। সো আমার শুরুটা কিন্তু মার্কেটিং দিয়ে। হ্যাঁ, তারপর আমি ইভেনচুয়ালি ওয়েন আই বিকাম এ ফাউন্ডার, আমি যখন নিজে ফাউন্ডার হলাম, তারপর আমি আসলে এক্সপ্লোর করলাম যে আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস টু বিকাম এ প্রোডাক্ট ম্যানেজার or the product guy to lead my team, because as a co-founder and also like the I was responsible for to be like as part of the management as a CEO and also the product lead. So আমি আমার সিটিও অ্যান্ড আর আমার আরেকজন co-founder মিলে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট প্ল্যানিং থেকে শুরু করে সবকিছু উই ইউজ টু ডু দ্যাট। সো ওখান থেকে আসলে আমার প্রোডাক্টের যে আপনার ডেভেলপমেন্ট অ্যান্ড অল হাতে করি। Then actually suddenly there were some issues and some uncertainties came in Bangladesh and all. Then I had to actually drop off my own startup journey. So that was the sad part as well. That's from my experience that I learned as well. So এরপর আমি আসলে জয়েন করি মোবিপেতে অ্যাজ এ সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার। অ্যান্ড মোস্টলি আমি যদি বলি যে আমার এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি ইন ই কমার্স অ্যান্ড ফিনটেক, সো দিস ইজ দ্য মোস্ট অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স সাইড দ্যাট আই হ্যাভ বিন অ্যাকচুয়ালি ডান দ্য জব অ্যান্ড মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেইজ। সো আই বিলিভ আপনারা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার সম্পর্কে আরো কিছু জানার জন্য, ইউ গাইস ক্যান রাইট নাও and I can then actually try to answer it to you guys, and then we'll start about like discussing about the Uber, like how it's become the more popular or the most popular actually transportation company in all over the world, and also like we'll be actually discussing the rest of the part. Okay, so যদি কারো কোনো কোশ্চেন থাকে you guys can write in the chat. কারো সবাই কি শুনতে পাচ্ছেন? and কারো কোনো কোশ্চেন আছে কিনা? ইয়েস ও, ভাইয়া, ইউ আর বিং অডিবল। ওকে 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 ওকে, নাইস। হ্যাঁ,
রাইট নাও ওকে। সো ওকে, সো একজন কোশ্চেন করেছেন যে আমার স্টার্টআপ কেন বন্ধ করতে হয়েছে। ওকে, সো দেয়ার ওয়াজ মোর ইন্টারেস্টিং থিং যে আমাদের প্রথম একটা স্টার্টআপ ছিল হ্যাপি হাব নামে, রেওয়ার্ড প্ল্যাটফর্ম। I believe if you guys actually write down a www.happihub.com, আমরা ওই স্টার্টআপটা যখন করি দেন উই অ্যাকচুয়ালি ডান এ গ্রেট জব আই মাস্ট সে, বিকজ উই হ্যাড এ লাইক ভেরি লিমিটেড রিসোর্সেস দ্যাট টাইম। আমরা only my five founders and some founding members actually started that journey back to 2020, and then আমরা যেটা করি যে ইনভেস্টমেন্ট রেজ করি and all, but in the market that we used to monetize the product through our merchants. So আমরা যখন দেখলাম যে মনিটাইজেশন পার্টে আমরা যখন কাজ করছিলাম, মানে after having like more than 50,000 customers with the merchants, that actually was not making worth to make it like আপনার হচ্ছে 100 million, 200 or 300 million dollar business. So that's why we actually dropped that idea in first place. And আপনার হচ্ছে এরপর we had actually another banking fintech, Happy Money, that we had like the pilot আমরা করেছিলাম, but that after that like the election came and the uncertainty of the political situation also came. So that time our investors were not comfortable to invest more money in Bangladesh. সো সেই জন্য আসলে আমাদের এই প্রজেক্টটা হোল্ড করে রাখা হয়েছে। নট আই সে যে আমরা এটা শাটডাউন করেছি হ্যাপি মানিটা, এটা আমাদের হোল্ডে আছে এখনো উই আর এক্সপ্লোরিং সাম অপরচুনিটিজ অ্যাজ এ আমরা ফাউন্ডিং মেম্বাররা, বাট স্টিল রাইট নাও উই হ্যাভ বিন অ্যাকচুয়ালি মুভড অ্যাওয়ে ফ্রম লাইক দ্য রেগুলার অপারেশনস অ্যান্ড ডুইং আওয়ার জব। অ্যান্ড আমাদের হ্যাপি মানির যে কনসেপ্টটা ছিল টু অ্যাকচুয়ালি লঞ্চ দ্য ফার্স্ট নিও ব্যাংকিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ইন পার্টনারশিপ উইথ মাস্টার কার্ড অ্যান্ড ঢাকা ব্যাংক। আমাদের অলরেডি আপনার একটা বেটা ফেজে আমরা কাজ করেছিলাম, অলমোস্ট আমাদের 29টা কর্পোরেটের সাথে আমাদের ক্লায়েন্ট পার্টনারশিপ হচ্ছিল, ইনক্লুডিং এই ইন্টারেক্টিভ কেয়ারস। সো দেন অ্যাজ আই সেড লাইক ইনভেস্টমেন্ট ওয়াজ নট দ্যাট অ্যাকচুয়ালি এক্সপেক্টেড দ্যাট টাইম, যে আমাদের ইনভেস্টররা আমাদেরকে আপনার হচ্ছে ইনভেস্ট করবে বাই কনসিডারিং দ্য কারেন্ট পলিটিক্যাল অ্যান্ড দ্য কান্ট্রি সিচুয়েশন। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাড টু টেক দ্য হার্ড ডিসিশন টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট। ওকে, সো ওই জায়গাটা থেকে আসলে আমাদের আসলে সরে আসতে হয়। আচ্ছা ওকে, একজন ভাই লিখেছেন যে হ্যাঁ আচ্ছা ইংরেজির ব্যবহারটা যদি কম করা হয়। ওকে ওকে, আমি চেষ্টা করব অবশ্যই, আমার যতটুকু সম্ভব হয় আমি বাংলায় পুরোটা আপনাদের সাথে অ্যাকচুয়ালি ডায়লগ এক্সচেঞ্জ করতে। আচ্ছা, যেটা হোক আপনার হচ্ছে আমরা যদি এরপর আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। আই বিলিভ আপনার আসলে আমি আপনার কথা যিনি কোশ্চেন করেছেন তার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পেরেছি, ডিটেল দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনি আপনার কোশ্চেনটার অ্যান্সার পেয়ে থাকেন তাহলে ইয়েস কাইন্ডলি লিখবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে যেহেতু আমরা আমাদের সেশনটা এখন শুরু করা উচিত আমি মনে করি, তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা প্রতি 10 থেকে 15 মিনিট পর পর একটা ব্রেক নিব, তখন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করব, সেই অনুযায়ী আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব যে আপনারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনারা যেই নলেজটা ট্রান্সফার করার চেষ্টা করতেছি আপনাদের কাছে, সেটা আপনারা কি বুঝতে পারছেন কিনা, অথবা আপনারা মানে আন্ডারস্ট্যান্ডেবল কিনা আপনাদের কাছে, সেটা যদি আমাকে জানাবেন তখন আমরা কিউএন এর মাধ্যমে সেটা সলভ করার চেষ্টা করব। তো সবাইকে ওয়েলকাম আমাদের সেশনে। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উবার, যেটা অ্যাকচুয়ালি আমাদের সবার লাইফের সাথে এখন রিলেটেড। আমরা যে যারা এই ঢাকায় থাকি, চিটাগাংয়ে থাকি, আমরা সবাই মোটামুটি উবার কম বেশি ইউজ করেছি আমাদের লাইফে, বাইক রাইড নেওয়ার জন্য হোক, কার রাইড নেওয়ার জন্য হোক, রাইট? সো আমরা কেন আজকে আসলে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলা, যে একটা নতুন আনকমন প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে দেখা যায় যে অনেক সময় আপনার প্রোডাক্ট নলেজ না থাকলে সেক্ষেত্রে আপনার কনসেপ্টের সাথে কানেক্ট করা, অথবা ওই কোম্পানি সম্পর্কে নিজেকে কানেক্ট করা, অথবা সেই আমি যে ইনফরমেশন গুলো দিব সেটাকে নলেজে ট্রান্সফার করা আপনার ব্রেনে, সেটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তো তখন অনেক কনফিউশন অ্যারাইজ হয়, আপনার কানেক্ট করতে কষ্ট হয়। সেজন্য আসলে আমি একটা আহ, মানে মোস্টলি ইউজ, যেটা আমরা সবাই ইউজ টু চিনি জানি সেরকম একটা কোম্পানি নিয়ে আজকে কথা বলবো। তো সেটার এর মধ্যে আমার মোস্ট ফেভারিট প্রোডাক্ট আমি যদি বলি সেটা হচ্ছে উবার। ইভেন কালকেও আমি উবার রাইড নিয়েছি 3বার। সো জাস্ট টু মেনশন, সো মানে আমি উবার খুব ফ্রিকোয়েন্ট ইউজ করি, আই বিলিভ ইউ গাইজ অলসো। সো সেজন্য আসলে আপনার এই প্রোডাক্টটা নিয়ে আরো কথা বলতে চাওয়া, যে আমি কিভাবে এক্সপ্লোর করলাম যে ওরা আসলে কিভাবে সাকসেসফুল, এবং কিভাবে আমরা কানেক্ট করতে পারি অথবা তাদের ফাউন্ডারদের মতো চিন্তা করতে পারি।
সো আমাদের যদি আমাদের এই সেশনের যে আউটকাম, হ্যাঁ, আউটকামটা আমি আগে একটু কমপ্লিট করি। আমরা আগে কোম্পানির সম্পর্কে কিছুটা জানবো। কোম্পানি কিভাবে তার ইনিশিয়াল এমভিপি, ইনিশিয়াল আইডিয়া নিয়ে কাজ করলো, ইনিশিয়াল প্রবলেম ফিগার আউট করলো, প্রবলেম সলভ করলো, এমভিপি লঞ্চ করলো, তারপর কি কি ম্যাট্রিক্স তারা ট্র্যাক করলো, হ্যাঁ, মানে টু গেট দ্য মার্কেট আন্ডারস্ট্যান্ডিং যে মার্কেটে আমাদের প্রোডাক্টটা চলবে, মানে আমাকে মার্কেট সিগন্যাল দিচ্ছে যে আমার প্রোডাক্টটা মার্কেটে চলবে। তো এরকম যদি আমার কোনো আপনার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গুলো, সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। কথা বলার পর কিছু তাদের যে চ্যালেঞ্জ, তারা প্রাইমারি স্টেজে যেসব চ্যালেঞ্জ ফেস করেছিল, সেটা নিয়ে আমরা কথা বলবো। কথা বলার পর আমরা এখান থেকে আসলে উবারের যে সাকসেস স্টোরি, সেটা থেকে লার্নিংটা কি, সেটা নিয়ে আমরা একটা গো থ্রু করবো। গো থ্রু করার পর লাস্টের দিকে আমরা যেটা করব, আমরা দুইটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, যেটা আমরা প্রোডাক্ট ম্যানেজাররা ইউজ করি, দুটা ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে আমরা কিভাবে উবারের ফাউন্ডারদের মতো চিন্তা করে, সেই উবার ফাউন্ডাররা কি চিন্তা করে, মানে ওই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে কিভাবে তাদের সলিউশনটা ফাইন্ড করে, এবং একটা প্রোডাক্টের এমভিপি বানানোর জন্য যেই আপনার হচ্ছে মিনিমাম ফিচারগুলো লাগে, সেটা কিভাবে প্রিপেয়ার করেছিল, সেটাই আমরাও সেটা চেষ্টা করব সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করার। সো আই বিলিভ আপনারা বুঝতে পেরেছেন যে আউটকামটা কি। আমি দেখছি যে চ্যাট বক্সে কিছু কমেন্ট আসতেছে। ওকে, ওকে। সো আমরা যদি শুরু করি, ফার্স্ট হচ্ছে যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। সো কোম্পানির ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কথা বলি, প্রথমে তো যারা ফাউন্ডার ফাউন্ডার ছিল দুইজন, গ্যারেট ক্যাম্প অ্যান্ড ট্রেভিস কার্নানি। আপনার ওনারা 2009 সালে আসলে উবার ফাউন্ড করেন, বেসড অন দেয়ার ওন এক্সপিরিয়েন্স। তারা আসলে একটা জন প্যারিসে ছিল, আহ, তখন তারা একটা প্রবলেম ফেস করে টু কল দ্য ট্যাক্সি। তারা ট্যাক্সি কল করতে চায়, বাট অনেক স্নোফল ছিল ওই টাইমে, সেজন্য তাদের একটা ট্যাক্সি কল করাতে অনেক স্ট্রাগল হচ্ছিল। তখন তাদের আসলে এই আইডিয়াটা ফাউন্ড হয় যে কিভাবে এটাকে সলভ করা যায়, এই প্রবলেমটা। সো ইনিশিয়ালি উবার অ্যাকচুয়ালি ব্ল্যাক কার ক্যাব দিয়ে লঞ্চ করে অনলি ফর দ্য টেক সেভি পিপল, মানে যারা আপনারা আমাদের মতো স্মার্ট পিপল, যারা হচ্ছে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন অথবা টেকনোলজি বুঝে, যারা ফোনের মাধ্যমে অ্যাপ চালিয়ে আপনার হচ্ছে সার্ভিস অ্যাভেল করতে পারে, এরকম কাস্টমারদেরকে টার্গেট করে তারা প্রথমে সার্ভিসটা লঞ্চ করে। এবং এখন বর্তমানে যদি আমরা উবারের মার্কেটটা দেখি, রাইট নাও উবার প্রায় 10,000টা সিটিতে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এবং তাদের সবগুলো সার্ভিস মিলিয়ে, যেমন হচ্ছে উবার ফুডস, তারপর হচ্ছে আপনার ওদের লজিস্টিক সার্ভিস, ফ্রেড সার্ভিস, আমাদের রাইড, হ্যাঁ, এই সার্ভিসগুলো মিলিয়ে তারা 10,000 সিটিতে অলরেডি এক্সপানশন মানে অপারেশনাল আছে। এখন আমরা যদি যাই যে আপনার উবার ফাউন্ডাররা আসলে কিভাবে তারা এক্সপ্লোর করে, তারা যখন আমি অলরেডি একটা আপনাদেরকে কনটেক্সট দিয়েছি যে তারা যখন প্যারিসে ছিল, হেভি স্নোফল হচ্ছিল ইন প্যারিস, তখন ওনারা যখন ক্যাব কল করতে চাচ্ছিল, ওনারা ক্যাব পাচ্ছিল না। সো সেখান থেকে আসলে উবারের আইডিয়াটা জন্ম হয়, এবং সেটার উপর ডিপেন্ড করে তারা থিঙ্ক করতেছিল যে আমরা কি কোনো একটা টেকনোলজি ইউজ করে এমন একটা টেক সেভি প্ল্যাটফর্ম বানাতে পারি কিনা টেক সেভি পিপলদের জন্য, যাতে তারা ইজিলি তাদের এক্স্যাক্ট মানে তারা এখন যে লোকেশনটাতে আছে সেখান থেকেই তারা একটা ক্যাব অথবা কার কল করতে পারে তাদের মুভমেন্টের জন্য। এই আইডিয়া থেকেই তাদের আসলে উবারের শুরুটা। সো আপনার ইনিশিয়ালি উবার ফাউন্ডার্সরা তিনটা প্রবলেম মানে ফাইন্ড করে, যে আসলে তারা জানতে পারে মার্কেট থেকে, যে যখন তারা রিসার্চ করা শুরু করে যে আমরা তো একটা এক্সপিরিয়েন্স করে ফেললাম, এখন আসলে মার্কেটে প্রবলেমটা কি। সো হোয়াট প্রবলেম উবার ফাউন্ডার্স ফাউন্ড? প্রথমত ছিল হচ্ছে লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ ট্যাক্সিস। আমি আমি মনে করি যারা আপনার হচ্ছে 90s এর দিকে জন্ম হয়েছেন, যদি এখানে কেউ থাকেন, তারা আপনারা কানেক্ট করতে পারবেন। আমাদের পাঠাও উবার আসার আগে কিন্তু আমাদের ট্যাক্সি ক্যাব বুক করা লাগতো, তাদের একটা ফোন নাম্বার থাকতো, তাদের তারা প্রমোট করতো। হয় আমরা ওই ফোন করে ট্যাক্সি বুক করতাম, না হলে আমাদের ওই যে রাস্তায় যে বেবি ট্যাক্সি অথবা হচ্ছে বাস, মানে আমাদের বিভিন্ন ওয়েতে আমরা যেভাবে রেগুলারলি ট্রেডিশনালি ট্রান্সপোর্ট করতাম, মানে যে ওয়েতে আমরা মানে সার্ভিসটা অ্যাভেল করতাম, সেই ওয়েতেই কিন্তু আমরা যেতাম, রাইট? সো যখন লিমিটেড কিভাবে হয়, লিমিট অ্যাভেলেবিলিটি অফ ট্যাক্সিজ অর আপনার হচ্ছে বাস অর কার, যখন আপনার হচ্ছে ধরেন এই যেরকম স্নোফল টাইম অথবা ধরেন হেভি রেইন হলো ঢাকা সিটিতে, হলে কিন্তু আমরা অনেক সময় গাড়ি পাই না, রাইট? সো তখন দেখা যায় যে ট্যাক্সি পাওয়া যায় না, অথবা বাস পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। সো এই যে স্ক্যারসিটি, আমার যে মানে আহ, অপ্রাপ্যতা, হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি যে স্বল্পতা, যেটাকে স্বল্পতা বলা হয়, যে আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ আমার এখন ট্যাক্সি মার্কেটে নাই। সো এই যে এই টাইপের যে সিচুয়েশনগুলো ফেস হয়, সেটা তারা ফাউন্ড করলো তাদের ওন এক্সপিরিয়েন্স থেকে,
যে আমরাও স্নোফল ফেস করলাম, এর জন্য আমি ট্যাক্সি পাচ্ছি না রাস্তায়, যে আমি তাকে হাত দেখাবো যে হ্যাঁ তুমি দাঁড়াও, আমি 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 আমার লোকেশনে যাব। হ্যাঁ, তারপর পুর ইউজার এক্সপিরিয়েন্স, যে আপনার হচ্ছে মানে ট্যাক্সিতে আমাদের দেখা যাচ্ছে যত কি যে অনেক সময় এক্সপিরিয়েন্স খারাপ হতো, যে আনপ্রেডিক্টেবল ওয়েট টাইম, আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, হাত দেখাচ্ছেন, অনেক ট্যাক্সি আপনাকে ওভারপাস করে চলে যাচ্ছে কিন্তু আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশন থাকে। তারপর অনেক সময় দেখা যায় যে আপনার যে লোকেশনটা, আপনি ধরেন যে একটা জায়গায় কোথাও বেড়াতে গেলেন, অথবা আপনার বাসা একটা জায়গায়, হ্যাঁ সেখান থেকে আপনি একটা লোকেশনে যাবেন, তো আপনার বাসার থেকে মেইন রোড মানে যেখানে ট্যাক্সি দাঁড়ায় অথবা ট্যাক্সি আপনি হাত দেখালে পাবেন, সেই রোড সাইডটা আপনার বাসা থেকে অনেক দূরে। So, এটাও কিন্তু আপনার জন্য একটা ইনকনভিনিয়েন্স, রাইট? যে আপনি আপনার ঘরে বসে বাসার সামনের থেকে উঠতে পারতেছেন না, আপনাকে সেই হেঁটে মেইন রোডে যেতে হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে ল্যাক অফ ট্রান্সপারেন্সি। আমাদের এখনো হয়তো আপনারা যারা আগের ট্যাক্সি ক্যাব ইউজ করেছেন, অথবা এখনো আমরা সিএনজিতে যারা কন্টাকে যাই, অনেক সময় দেখা যায় যে আপনার ট্যাক্সি আপনার সিএনজি ড্রাইভারকে আমরা ভাড়া ঠিক করলাম একটা, উঠার পর সে যখন একটু ঘুরায় ফিরে আমাদেরকে নিয়ে গেল, রাস্তায় জ্যাম হলো, এক রোড থেকে আরেক রোডে গেল, নামার পরে বলে মামা আরো 50 টাকা বাড়ায় দেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু মানে ওই টাইমে আপনার ইউএসএ তো ছিল যে ল্যাক অফ ট্রান্সপারেন্সি অন আপনার হচ্ছে প্রাইসিং, যে প্রাইসিং এর আপনার ট্রান্সপারেন্সি থাকতো না। অনেক ক্ষেত্রে দেখা যেত যে এরকম আপনার মিসকমিউনিকেশন হয়ে যেত। হ্যাঁ, ট্যাক্সি ড্রাইভার বলে না আমি তো এর চেয়ে বেশি চেয়েছিলাম, আপনাকে আমি এই রোড দিয়ে ঘুরে আনছি, কারণ আপনাকে আমাকে বেশি দিতে হবে। এটা কিন্তু শুধু বাংলাদেশের সিচুয়েশন না, এটা ইউএসএ তেও ছিল। তো এই প্রবলেমগুলো যখন তারা মানে আপনার হচ্ছে দেখলো যে মার্কেটে এক্সিস্ট করে, তখন তারা একটা প্রাইমারি সলিউশন নিয়ে আসলো, যে তারা একটা অ্যাপ্লিকেশন বানালো, যেটাতে তারা কি মেকশিওর করবে যে রিয়েল টাইম অ্যাভেলেবিলিটি, মানে আপনি অ্যাপ থেকেই যখন আপনি কল করবেন তখনই আপনার কাছে কোনো না কোনো যেই অ্যাভেলেবল কারগুলো উবারের সাথে কানেক্টেড, যেটা ফ্রি আছে বর্তমানে রাইডে নেই, অথবা ফ্রি আছে, অথবা নিয়ার বাই টু ইয়োর প্লেস, মানে আপনার ঘরের আশেপাশের এদিকে মুভ করতেছে, যে কিছুক্ষণ পরে একজন কাস্টমারকে ড্রপ অফ করে সে ফ্রি হয়ে যাবে, এরকম কাস্টমার কাছে পাস করে দেওয়া। এবং এরপরে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রাইসিং, আপনি যখনই কল করতেছেন আপনাকে তখনই প্রাইসিং দেখায় দেওয়া হচ্ছে, যে আপনি এখান থেকে এখানে গেলে আপনার কত টাকা পে করতে হবে। এবং ক্যাশলেস পেমেন্টস, ইনিশিয়ালি তারা যেটা শুরু করেছিল, এখন আমরা বাংলাদেশে অথবা ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশে, যেসব দেশে ক্যাশ পেমেন্ট এখনো স্টিল পপুলার, সেখানে ওরা ক্যাশ পেমেন্ট চালু করেছে, কিন্তু প্রথমে এটা উবার যখন ইউএসএ তে লঞ্চ করে সেটা ক্যাশলেস পেমেন্টস ছিল। হ্যাঁ, তারা অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনার অ্যাপ থেকে আপনি ডাইরেক্ট পেমেন্ট কেটে নিত। সো তাদের প্রথম এমবিপিটা কি ছিল? এমবিপি ওয়াজ ভেরি সিম্পল। আপনার শুধু আপনি আপনার লোকেশন আপনারটা সেট করবেন, আপনি যেখানে আছেন, আপনি কোথায় যাবেন সেই জায়গাটা সেট করবেন, করার পর আপনি কল দিবেন। আপনার আশেপাশে যেই উবার ব্ল্যাক কার আছে, যেগুলো উবারের সাথে কানেক্টেড অ্যাজ এ কার, সেগুলো আপনার এখানে অ্যাভেলেবল দেখাবে। অ্যাভেলেবিলিটি অনুযায়ী সেটার থেকে আপনাকে একজন ড্রাইভার, যে যিনি নিয়ারেস্ট বাই আছেন, যিনি অ্যাকসেপ্ট করেছেন আপনার রিকোয়েস্ট, সে আপনার লোকেশনে এসে আপনাকে পিক করে নিয়ে যাবে। সো ইট ওয়াজ ভেরি সিম্পল যখন ওরা লঞ্চ করে এমবিপিটা, যে সিম্পলিসিটি দে মেক শিওর। হ্যাঁ, তারপর এক্সক্লুসিভিটি, মানে এক্সক্লুসিভ, আপনার অনলি ফর দ্য নিশ টার্গেট মার্কেট তারা লঞ্চ করে, যারা অনলি টেক সেভি পিপল। হ্যাঁ, কারণ আপনার নর্মাল লোক যারা একটু বয়স্ক, তারা তো তখন উবার বুঝতো না। আর তখন কিন্তু ডিজিটাল পেনিট্রেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড 2009-10-এর দিকেও কিন্তু অত ছিল না, রাইট না এখন আমরা যেটা দেখতে পাই। হ্যাঁ, তো তারা শুধু টেক সেভি পিপলদেরকে টার্গেট করেই প্রমোট করতো ইনিশিয়ালি যখন তারা এমবিপি লঞ্চ করে। এবং তাদের একটা ভালো ব্যাপার ছিল, উবার ওয়াজ মানে আপনার উবার প্রথম থেকেই কাস্টমারের ফিডব্যাক নিয়ে অনেক কাজ করতো। ওরা সবসময় কাস্টমারের ব্যাপারটাতে খুব কনসার্ন ছিল, যে কাস্টমার কি ফিল করে, কাস্টমারের ফিডব্যাক কি। তো তাদের একটা ফিডব্যাক লুপ তারা প্রথম থেকে চালু করে, কাস্টমার ফিডব্যাক নিয়ে ইমপ্রুভ করার জন্য নিজেদেরকে। আই বিলিভ এখন পর্যন্ত আমরা যা বলেছি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোশ্চেন থাকে, আই স্টিল ক্যান টেক সাম কোশ্চেন্স অ্যাট দিস মোমেন্ট। তারপর আমরা নেক্সট ফেজে যাব, মানে আমরা একটা ব্রেক হিসেবে ধরে নিচ্ছি। সো এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন, তারা একটু যদি এখানে ইয়েস নো লিখে আর মার্ক করতেন আউট অফ 5, মানে 1 to 5 এর মধ্যে যদি আপনারা একটু মার্ক করেন, আমি একটু জানতে চাই যে মানে কেমন হচ্ছে আপনাদের সাথে সেশনটা। ওকে ভাই। ওকে, আরো কেউ যদি রেট করতে চান অবশ্যই। ইফ আই এম নট ডেলিভারিং দ্য অ্যাকচুয়াল আউটকাম, মানে আপনারা যেটা এক্সপেক্ট করে এসেছেন, যদি আপনাদেরকে ডেলিভারি না করতে পারি অবশ্যই আমাকে জানান। আপনারা রেট করুন, যদি মনে হয় যে না খারাপ হচ্ছে, ইউ গাইজ ক্যান প্রোভাইড মি 2, 3, 4, 5। আপনার বেস্ট হলে 5, ওর্স্ট হলে 1। তো এই র্যাঙ্কের মধ্যে আপনারা আমাকে মার্ক করতে পারেন।
ওকে, একজন লিখেছেন তৌসিফ, উনি 2 দিয়েছেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম তৌসিফ ভাই, আপনার কোথায় মানে স্লো হচ্ছে, আর একটু ফাস্ট করবেন প্লিজ। আচ্ছা, অনেকেই ওকে, 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 ওকে। তৌসিফ ভাই জানতে চাচ্ছেন একটু মেইন জায়গায় আসলে, আমরা মেইন জায়গায় চলে আসবো ভাইয়া। আমি এগুলো তো আমরা জানি। এখন আমি আমি আপনাকে আপনাদের জন্য একটা, তৌসিফ ভাই একটা ভালো আমাকে পয়েন্ট দিয়েছেন যে ভাইয়া মেইন জায়গায় আসাটা উচিত। হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিক শুরু করেন। এখন আগে আপনাদেরকে যদি আমি বলি যে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট যে ব্যাপারটা, সেটা আপনারা আমরা যদি মানে শিখতে চাই, সবার আগে আপনাকে কনটেক্সট বুঝতে হবে। হ্যাঁ, সো আপনারা হয়তো মনে করতে পারেন যে সাজিদ ভাই কেন আপনার আপনার হচ্ছে কেন সাজিদ ভাই কেন এখন আগে আমাকে কনটেক্সট দিচ্ছে, তারপরে কেন উনি ইয়েতে যেতে চাচ্ছে, এই মানে আমার মেইন টপিকে যেতে চাচ্ছে যে আমরা দুইটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো, সেই ফ্রেমওয়ার্কটাতে কেন পরে যাবেন। সেটার পিছনের একটা আমি যেটা বললাম যে প্রোডাক্ট ম্যানেজারদেরকে সবসময় কনটেক্সট নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো আপনি যদি ব্যাক স্টোরিটা আপনার কাছে যদি না থাকে, হয়তোবা আপনি এখন 5 জন জানে, আরো 10 জন কিন্তু নাও জানতে পারে উবারের পুরো স্টোরিটা, অথবা তারা এমভিপি তে কি ছিল, পরে কি লঞ্চ করলো অ্যান্ড অল। হ্যাঁ, তো তার জন্য কিন্তু কনসেপ্ট গুলো কানেক্ট করাটা একটু টাফ হবে, কারণ তারা ওই কনটেক্সটেই নাই। তো আমাকে কিন্তু শুধু আপনার যারা যারা নলেজেবল, আমি মনে করি অনেকে আপনারা আমার থেকেও অনেক বেশি জানেন, তাদের জন্যই কিন্তু শুধু পারপাসটা না এই ক্লাসটার, এই ক্লাসটার পারপাস হচ্ছে সবাইকে সার্ভ করা। যিনি আজকে ক্লাস 1-এ, ওনাকেও, এবং যিনি নার্সারিতে ওনাকেও, এবং যিনি ক্লাস 10-এ তাকেও। তো আমি ওই পার্সপেক্টিভ থেকেই কিন্তু করার। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসে এরকম হবে, যিনি বিগিনার, যিনি নুব মানে কিছুই জানে না, ওনাকেও প্রোডাক্ট ম্যানেজমেন্ট শেখানো। আবার যিনি আলহামদুলিল্লাহ অলরেডি দেখা গেছে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, অলরেডি প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রফেশনে আছেন, অথবা অন দা ওয়ে, মানে আপনার নিজের থেকে শিখতেছেন অথবা লার্নিং করতেছেন, তাদের জন্য এটা আরো হেল্পফুল হবে। হ্যাঁ, তো তাদের কাছে মনে হতে পারে যে সাজিদ ভাই একটু মনে হচ্ছে একটু স্লো যাচ্ছে, তো তাদের জন্য একটু রিকোয়েস্ট থাকবে, একটু আপনারা ধৈর্য ধরবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না ইনশাল্লাহ। ওকে। অ্যান্ড একজন বলেছেন ভাইয়া, বলছে একজন স্লো করতে আমার কথা, আরেকজন বলছে ফাস্ট করবেন। আচ্ছা, যাই হোক, আমি মনে হচ্ছে যিনি বলছে স্লো হচ্ছে আর একটু ফাস্ট করবেন, উনি হচ্ছে কনটেক্সটে যেতে বলতেছেন। আর আরেকজন বলছে একটু ফাস্ট কথা হচ্ছে, তো ওনার বুঝতে প্রবলেম হচ্ছে মামুদ ভাই, ওনার জন্য আর একটু স্লো করতে হবে। ওকে, ওকে, আই উইল ট্রাই টু কিপ ইট স্লো। অন্যরা একটু রাগ করবেন না, তৌসিফ ভাই এবং যারা কনটেক্সটে ফাস্ট যেতে চাচ্ছেন, কারণ ওনাকেও আমার হেল্প করতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এমভিপি যদি আমরা বলি শর্ট টার্ম, রাইট, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। তো মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা কি, রাইট, আপনার কনটেক্সটটা ছিলেন। সো যখন আমরা উবারের সাথে, যে এখন যে উবারের ব্যাপারটা জানলাম, উবার কি মেক শিওর করলো যে আপনি ওদের অ্যাপ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, আপনার ঘরে বসে আপনি কল করবেন, রাইট, কল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। এটাই তারা প্রাইমারিলি মেক শিওর করে তাদের প্রথম ভার্সন অফ দ্য অ্যাপ। এইটাকেই বলা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট জিনিসটা হচ্ছে এমন যে যেই সার্ভিসটা আপনি লঞ্চ করবেন, যেটা জাস্ট মিনিমাম, মানে এই সার্ভিসটা হইলেই আমার কাস্টমারের যেই টার্গেটটা, মানে তার যেই অ্যাক্টিভিটি করার অথবা তার যে পারপাস, নিড নিড সলভ অথবা নিডটা মিট করার, সেই নিডটা মিট করার যে আমার সার্ভিসটা থাকবে, সেই সেটা যাতে আমি পারপাসটা সার্ভ করতে পারি, ততটুক সার্ভিসটাকেই লঞ্চ করারকেই বলে হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, মানে সেই সার্ভিসটাকেই বলা হয় মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আপনারা কি ক্লিয়ার হয়েছেন? যদি না হন আর আমাকে কোশ্চেন করতে পারেন। আমরা আবার একটু রিপিট করি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট অর সার্ভিস যেটা কাস্টমারের বেসিক নিড ফুলফিল করার জন্যই জাস্ট বানানো হয়, নট ইন অ্যাজ এর অ্যাডভান্স প্রোডাক্ট। ওকে, যে এখানে অনেকগুলো সার্ভিস থাকবে, অনেক কিছু থাকবে না। আমার উবারের মেইন টার্গেট ছিল কি, কাস্টমারকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করানো। তার সেটাই শুধু মেক শিওর করছে যে আপনি উবার অ্যাপ ওপেন করবেন, করার পরে আপনি আপনার লোকেশনটা পিন করবেন, আপনি যেখানে যেতে চান সেই জায়গাটা পিন করবেন, তারা আপনাকে প্রাইসিং দেখাবে, এরপর আপনি আপনার হচ্ছে উবার আপনি কল করতে পারবেন, মানে হচ্ছে রাইডের জন্য। এবং যিনি কার ওনার অথবা কার টেকার, তিনি আপনাকে ওনার রিকোয়েস্ট দেখে একসেপ্ট করে আপনাকে আপনার লোকেশন থেকে পিক করে নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমরা যদি আসি হচ্ছে হোয়াট ওয়ার প্রাইমারি কেপিআই অ্যান্ড মেট্রিক্স ফর উবার। এই যে দেখেন, আমি কিন্তু লঞ্চ করলাম এমভিপি। এখন এমভিপি তে কি আপনি অনেক বড় কিছু এক্সপেক্ট করতে পারেন?
ট্র্যাক করার জন্য? না। কিন্তু তারপরেও অ্যাজ এ গুড প্রোডাক্ট ম্যানেজার অথবা অ্যাজ এ গুড ফাউন্ডার, স্টার্ট আপ ফাউন্ডার বলেন বলেন আর বিজনেস ওনার বলেন, আপনাকে কিন্তু আপনার বিজনেসের প্রাইমারি কেপিআই এবং মেট্রিক্স ডে ওয়ান থেকে সেট করা থাকা লাগবে। তা না হলে কিন্তু আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবেন। ডিস্ট্র্যাক্টেড মানে কি, আপনি বুঝতেই পারবেন না যে আমার বিজনেসের আসলে কোনটা গ্রো করলে আমার বিজনেস গ্রো হচ্ছে, আর কোনটা আমি ট্র্যাক করব, কোনটা আমি ইমপ্রুভ করব আমার বিজনেসটাকে গ্রো করানোর জন্য। এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হয়। হ্যাঁ, সো হোয়াট ওয়ার প্রাইমারি কেপিআই অ্যান্ড ম্যাট্রিক্স ফর উবার? উবারের প্রাইমারি ম্যাট্রিক্স কি ছিল বলেন? আমরা লঞ্চ করলাম কি এমভিপি, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, তার মানে রাইড কমপ্লিশন। তার মানে নাম্বার অফ সাকসেসফুল রাইড কমপ্লিশন ওয়াজ দ্য কেপিআই ফর উবার ইন ডে ওয়ান। এছাড়া তাদের আলাদা হচ্ছে ম্যাট্রিক্স ছিল কিছু, সেটা হচ্ছে নাম্বার অফ ডেইলি ডেইলি রাইড কল, নাম্বার অফ ক্যান্সেলড রাইডস, নাম্বার অফ ডেইলি অ্যাপ ইউজার্স অর লগ ইন, নাম্বার অফ ডেইলি অ্যাপ সাইন আপ, হ্যাঁ, নাম্বার অফ কার্ডস রেজিস্টার্ড ইন উবার, অ্যান্ড নাম্বার অফ ডেইলি অ্যাভেলেবল কার্ডস ফর সার্ভিং উবার কাস্টমার্স। দেখেন এখানে কিন্তু কেপিআই এবং ম্যাট্রিক্স প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্টেবল, আপনি নাম্বারে কাউন্ট করতে পারবেন। এটা মাথায় রাখবেন যে ম্যাট্রিক্স অ্যান্ড কেপিআই শুড বি কাউন্টেবল, আপনি নাম্বারে কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, এবং এর মধ্যে কেপিআই কোনটাকে বলা হয়, ম্যাট্রিক্স কোনটাকে বলা হয়? কেপিআই হচ্ছে আপনার বিগার গোল। বিগার গোল কি উবারের? মানুষের রাইড কমপ্লিশন করানো, মানে কমপ্লিট করানো। দ্যাট মিনস এটা আমার বিগার গোল, কারণ রাইড কমপ্লিট হলে তো আমি টাকা কামাচ্ছি, যিনি ওই যে যে কার ওনার তার কাছ থেকে আমি কমিশন পাচ্ছি। সো তার মানে কি, আমার বিগার গোল হচ্ছে সাকসেসফুল রাইড কমপ্লিশন, যেটা থেকে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে। এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। কিন্তু এই ম্যাট্রিক্সটাকে আমরা কেন কেপিআই বলতেছি? বিকজ দিস ইজ দ্য মেইন গোল অফ এ উবার, মানে অফ অফ উবার এমবিপি। সো সেক্ষেত্রে আমার কি, সাকসেসফুল রাইড কমপ্লিশন ইজ মাই কেপিআই ইন ডে ওয়ান। আর বাকি ম্যাট্রিক্স গুলা কি, এই যে আমরা যেটা বললাম, হ্যাঁ, ডেইলি রাইড কল, ক্যান্সেলড রাইডস, ডেইলি অ্যাপ ইউজার্স লগ ইন, ডেইলি অ্যাপ সাইন আপ, কার্ডস রেজিস্টার্ড ইন উবার, হ্যাঁ, ডেইলি অ্যাভেলেবল কার্ডস ফর সার্ভিং উবার কাস্টমার্স। সো এগুলোর থেকে আমরা যেটা করতে পারি, আমাদের সার্ভিসের এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করা, অ্যাপের এক্সপিরিয়েন্স মানে অ্যাপের ইউএক্স ইউআই ইমপ্রুভ করার ব্যাপারটা যেটা থাকে। তারপর নতুন মার্কেটে কি আমি সার্ভিস লঞ্চ করতে পারি, হ্যাঁ, কি টাইপের রিকোয়েস্ট কোয়েরি পরে আমার সিস্টেমে, হ্যাঁ, মানুষ কতবার লগ ইন করতেছে, তারা কি লগ ইন করার পর অথবা আপনার অ্যাপে ওপেন করার পর কি তারা বাউন্স করতেছে কিনা, কোথাও সিস্টেমে বাগ আছে কিনা, অথবা ইউআইতে কোনো প্রবলেম আছে কিনা, সেই জিনিসগুলো সার্ভিসটাকে ইমপ্রোভাইজ করার জন্য বাকি ম্যাট্রিক্সগুলো কাজ করে। এবং কাস্টমারদেরকে অনবোর্ড করা, ইজিলি অনবোর্ড করা, তারপর হচ্ছে আমার ড্রাইভারদেরকে ইজিলি অনবোর্ড করা, তাদেরকে কানেক্ট করানো, সাপ্লাই ডিমান্ড ম্যানেজ করা, এই জায়গার এই এই জিনিসগুলো আপনার যদি আপনি চেক ব্যাক মানে চেক পয়েন্টে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ম্যাট্রিক্সগুলো ট্র্যাক করতে হবে। সো উবারের ক্ষেত্রে এই ম্যাট্রিক্স গুলোই ছিল, অ্যান্ড কেপিআইটি ছিল হচ্ছে আপনার কি, আপনার কনসার্ন। হুম। সো এক্ষেত্রে কি আপনারা সবাই কি ক্লিয়ার হয়েছেন? একটু যদি আমাকে বলতেন। ওকে, আমি আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম। একজন ভাইয়া লিখেছেন যে ইউজার পার্সোনা। সো আপনারা যখনই কোথাও কিছু লিখতেছেন আমি কিন্তু দেখতেছি, দেখে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যান্সার করার। ইউজার পার্সোনা, আমরা ইন ডিটেলস যদি আমরা ইউজার পার্সোনা নিয়ে কাজ করি, এটার জন্য আলাদা একটা 2 ঘন্টা 3 ঘন্টার সেশন হবে। হ্যাঁ, সো আমি অলরেডি কিন্তু বললাম যে তারা কাদেরকে টার্গেট করলো প্রথমে। ভাইয়ার যেহেতু কোয়েরি আছে, সো আমি কোয়েরিটাকে ক্লিয়ার করে দিই। টেক সেভি প্রফেশনালস, তারা তাদের প্রথম ইউজার পার্সোনা ধরে নিলাম আমি তৌসিফ ভাই, যিনি আমার সাথে এতক্ষণ কথা মানে চ্যাটে কথা বললেন। তৌসিফ ভাই ইজ এ টেক সেভি গাই। কিভাবে আমি বুঝলাম? কারণ উনি জুম চালাতে পারে, ওনার একটা স্মার্টফোন হাতে আছে, ওনার বয়স একটা রেঞ্জ আমি ধরে নিলাম যে 18 থেকে 30-এর মধ্যে। সো এরকম আমার একটা সেগমেন্ট যখন আমি বুঝি যে হ্যাঁ, তাদের মধ্যে যাদের কাছে স্মার্টফোন আছে, যারা অ্যাপ্লিকেশন চালাতে পারে, হ্যাঁ, এরকম একটা সেগমেন্টকে যখন আমি ভাগ করে তাদের একটা প্রোফাইলিং করব, সেটা কি আমার একটা ইউজার পার্সোনাতে আমি কনভার্ট করে নিয়ে আসতে পারবো। তার লাইফস্টাইল, তার বাইং বিহেভিয়ার, তার রেগুলার আপনার লাইফস্টাইল, আপনার হচ্ছে বাইং প্যাটার্ন, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন অথবা মোবাইল আপনার ইউসেজ প্যাটার্ন অ্যান্ড অল। সো ওটার উপর একটা আলাদা প্রোফাইলিং করা যায়। হ্যাঁ, তো সেটা আমরা হয়তোবা যখন ক্লাস শুরু হবে ডিটেলস ক্লাসগুলোতে তখন আমরা আলাপ করব। আচ্ছা, এখন কি সুমন ভাই, আপনার কি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? আপনি ইউজার পার্সোনা নিয়ে জানতে চাচ্ছিলেন, একটু যদি কমেন্টে লিখে দেন।
আচ্ছা, মহিদুল একটা ভালো কোশ্চেন করেছেন। হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি ইট ডিপেন্ডস অন আপনার হচ্ছে বিজনেসের সিচুয়েশন অনুযায়ী আপনার কেপিআই হতে পারে যে সাকসেসফুল রাইড। আরেকটা কেপিআই যদি আমি ধরে নেই যে আমার উবারের ক্ষেত্রে যে আমি যেটা রেভিনিউ, আমার রেভিনিউ মিনস হচ্ছে কি আমার বিজনেস ভ্যালু জেনারেট করে, এরকম যদি বিজনেস ভ্যালু জেনারেট করার মতো আরো কয়েকটা ফ্যাক্টর থাকে সেটাকেও আমি আমার কেপিআইতে আনতে পারি। বাট মেজর কেপিআই একটাই থাকে। যেমন আমরা কোম্পানি যখন বলি, ফর এক্সাম্পল আমরা যদি আকিজের কথা বলি, একটা এফএমসিজি কোম্পানি অথবা ব্যাট মেডিকোর কথা বলি, ওরা কি চায় প্রতি বছর বলে আমি 20% রেভিনিউ গ্রোথ, মানে গ্রো করতে চাই, এটাই আমার কেপিআই। হুম, এটাই ওর বিগার গোল। সো এইটার উপরে ওরা ওদের কেপিআই ডিসাইড হয় যে ওদের একটা বিগার গোল আছে, আমরা 20% রেভিনিউ অ্যাচিভ করতে চাই। তো 20% রেভিনিউ অ্যাচিভ যদি আমি করতে চাই, মানে এক্সট্রা বোনাস ইন নেক্সট ইয়ার 2025-এ, তাহলে আমার কি করতে হবে? সেলস বাড়াইতে হবে। তো সেলস বাড়ানোর জন্য আমার কি করতে হবে? তাহলে আমার সিগারেট বিক্রি করতে হবে, রাইট? সো তখন আমার যেই আপনার মেইন কেপিআই এর মধ্যে আসে কি, তাহলে আমার সিগারেট বিক্রি। হ্যাঁ, কারণ সিগারেট বিক্রি হইলে আমার সেলস আপনার হচ্ছে কি বলে আপনার রেভিনিউ বাড়বে। রেভিনিউ বাড়ার পরেই তো আপনার সেই গোলটা, যেটা আপনি ওই যে 20% ইনক্রিজ করতে চান নেক্সট ইয়ার, সেটা আপনার বেড়ে যাবে। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমার যদি কেপিআই আরেকটা থাকে যে হ্যাঁ, আমার রেভিনিউতে শুধু সিগারেট কন্ট্রিবিউট করবে না, আমার রেভিনিউতে ফর এক্সাম্পল ডিজিটাল, ওই যে আমাদের এখন ভেপ যেটা আছে, যে ধরেন আপনার ব্যাট কি করলো, একটা তো আমাদের নর্মাল সিগারেট রাখলো, আরেকটা হচ্ছে ভেপ। তো ওরা তখন কি, ওদের কেপিআইতে কিন্তু তাহলে দুইটা প্রোডাক্ট চলে আসতেছে, প্রোডাক্ট লাইন। তো তখন দুইটা প্রোডাক্টের কিন্তু কেপিআই আছে, যে এটার সেলসও বাড়াইতে হবে, ওটার সেলসও বাড়াইতে হবে, বিকজ ইটস আপনার গিভিং ডাইরেক্ট ভ্যালু টু ইউর বিজনেস অ্যান্ড ইনক্রিজিং দ্য নাম্বারস ইন অফ ইউর রেভিনিউ। সো এইভাবে আমি চিন্তা করলে যে যেটা আমার বিজনেস ভ্যালু জেনারেট করবে ইন টার্মস অফ মনিটারি ভ্যালু আর নাম্বার জেনারেট করবে, সেটার ক্ষেত্রে যেগুলি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর থাকবে, কি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, সেটাই হচ্ছে আমার কেপিআই, আমি হিসাবে কাউন্ট করে সেটা নিয়ে কাজ করতে পারবো। সেটার আন্ডারে অনেকগুলো ম্যাট্রিক্স থাকবে, এই যে যেমন লগ ইন, রেজিস্টার্ড সাইন আপ ইউজার, এগুলি কিন্তু সাপোর্টিং ফ্যাক্টর টু ইনক্রিজ দ্য সাকসেসফুল আপনার হচ্ছে রাইট কমপ্লিশন অফ উবার, রাইট? আমার যদি ইউজারই না থাকে তাহলে আমার রাইট কে নিবে? সো তাহলে আমার সাইন আপও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা কাস্টমারকে অনবোর্ড করা। হ্যাঁ, সো এই জায়গাগুলো মাথায় রাখবেন। তো সাপোর্টিং হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে সবসময় একটা কেপিআই এর সাপোর্টিং আপনার পার্ট থাকে, ইউজার জার্নির ক্ষেত্রে হোক, আপনার বিজনেস ভ্যালু ক্রিয়েশনের ক্ষেত্রে হোক, এই ফ্যাক্টরগুলো সবসময় আপনার হচ্ছে সাপোর্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওকে, আই বিলিভ মহিদুল আপনার কোশ্চেনের অ্যান্সারটাও প্রপারলি দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ফিডব্যাক জানাবেন ইন কমেন্ট। ওকে, ওকে, তারপর আমরা একটু উবারের জার্নিটা সম্পর্কে জানবো, যে ওরা আসলে কি কি সার্ভিস দিয়ে লঞ্চ করে, উইচ উইল নট বি টেকিং দ্যাট মাচ টাইম, মানে আমরা খুব বেশি একটা সময় নিব না। উবার ক্যাব 2009-এ লঞ্চ হয়, তারপরে হচ্ছে ওরা লাইভে যায় 2010-এ, স্যান ফ্রান্সিসকো থেকে প্রথম রাইড শুরু করে ওদের অ্যাপ্লিকেশনের থ্রুতে। তারপর ওরা আপনার ইউরোপে লঞ্চ করে, মানে উইদিন 2 ইয়ার্স আপনারা ওরা হচ্ছে ফান্ড রেজ করার পর তারা খুব ফাস্ট স্কেল করে ফেলে। হ্যাঁ, এরপর ওনারা 2012-তে এসে আপনার উবার এক্স এর, আমরা যে এখন কার রাইটটা নেই, এই যে কল করে সেটাকে উবার এক্স বলে, সেটা তারা 2012-তে মানে আইডিয়াটা জেনারেট করে 2013-তে অফিসিয়াল লঞ্চ করে। তারপর তারা উবার ইটস অ্যান্ড পোল লঞ্চ করে 2014-তে। এভাবে করে তারা কিন্তু এখন অটোমেশন, কার অটোমেশনও ছিল, পরে সেটা তারা ওই প্রজেক্টটা ড্রপ অফ করে। এখন তো উবারে অনেক কিছুই আছে, আপনার হচ্ছে লজিস্টিক সার্ভিস, আপনার পার্সেল করতে পারতেছেন, তারপর হচ্ছে আপনার আপনার কি বলে লজিস্টিক সার্ভিস নিতে পারতেছেন, তারপর উবার ফুড কল করতে পারতেছেন। হ্যাঁ, আগে যে যে জিনিসগুলো ছিল না। এবং উবার বাইকও কিন্তু প্রথম দিকে ছিল না, ওদের উবার বাইকটাও আসে কিন্তু অনেক পরে। উবার বাইক ওরা মার্কেট যখন রিসার্চ করে যে বাংলাদেশ, ইন্ডিয়া টাইপের দেশগুলোতে বাইকের একটা হিউজ ডিমান্ড আছে, যে মানুষ বাইকে অনেক মুভমেন্ট করে, তখন তারা বাইকের আইডিয়াটা নিয়ে তারপর উবার বাইক লঞ্চ করে 2018-তে। আচ্ছা, এখন আমরা আসি যে উবার যখন প্রথমে লঞ্চ করে মার্কেটে, তারা কি কি চ্যালেঞ্জ ফেস করে। হ্যাঁ, তাদের প্রথম চ্যালেঞ্জ ছিল রেগুলেটরি হার্ডলস অ্যান্ড কম্পিটিটিভ, মানে লবিং। আপনার যেটা হয়, উবার যখন লঞ্চ করার পর তাদের যেহেতু এটা একটা মার্কেটে নিউ ইন্ডাস্ট্রি, সো সেই ক্ষেত্রে কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছিল না। সো তাদের যেটা করতে হয়েছে, তারা যেভাবে সলভ করে, সেই ক্ষেত্রে তারা লবি করে এবং পার্টনারশিপ করে আপনার হচ্ছে রেগুলেটরদের সাথে, টু গিভ দেম সাম অথরিটি, মানে তাদেরকে লাইসেন্সিং দেওয়ার জন্য, যেটা বাংলাদেশেও কিন্তু পরে বাংলাদেশের বিআরটিএ কিন্তু লাইসেন্স দিয়েছিল আপনার হচ্ছে উবার পাঠাও এদেরকে। হ্যাঁ, তো এটা রাইট বিজনেস লঞ্চ করার জন্য। তারপর হচ্ছে লবিং, আপনার যারা ওই যে রেগুলার ট্যাক্সি ক্যাব ওনার, মানে ট্রেডিশনাল ট্যাক্সি ক্যাব ওনার, তারা অনেক দেশেই হচ্ছে গভর্নমেন্টের সাথে লবিং করে তাদেরকে বন্ধ করতে চেয়েছে, যেটা তারা পারেনি, বিকজ উবার ওয়াজ স্মার্ট এনাফ, মানে ওরা ওদের ম্যানেজমেন্ট স্মার্ট এনাফ ছিল, ওরা গভর্নমেন্ট বডির সাথে ওরা পার্টনারশিপ করে ফেলে।
এভাবে তারা আপনার হচ্ছে রেগুলেটরি চ্যালেঞ্জগুলো ওনারা ওভারকাম করে। তারপর ড্রাইভার অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন ইন প্রাইমারি ডেজ। হ্যাঁ, প্রথম দিকে তো আসলে উবারের ব্যাপারটা কি দেখেন, আমাদের বাংলাদেশে যখন পাঠাও প্রথম চালু হয় অথবা উবার চালু হয়, আমরা কিন্তু সবাই খুব ভয় পেতাম যে আমার গাড়িটা যদি দেই, আমার যদি ছিনতাইকারী ধরে, মানে যে আমার রাইড নিবে সে কি ছিনতাইকারী হবে কিনা। সো এটার জন্য কিন্তু একটা হচ্ছে অনবোর্ডিং এর একটা চ্যালেঞ্জ ছিল প্রথম দিকে, যে মানুষ বিশ্বাস করবে কিনা, যেহেতু ওরা অফিসিয়াল কোনো ট্রেড বডি না অথবা অথরিটিয়ান মানে আপনার বডি না, লাইক দ্য ট্যাক্সি কোম্পানিজ। সো ওদেরকে কিভাবে আমরা আসলে আনরেগুলেটেড ড্রাইভার দিয়ে কিভাবে ম্যানেজ করবে তারা। সো ওই জায়গাটাতে তারা কাজ করেছে। সো তারা অনবোর্ডিং প্রসেসটাকে খুব স্ট্রিমলাইন করে, তারপর হচ্ছে ড্রাইভারের ভেরিফিকেশনটাকে খুব প্রপারলি করার মাধ্যমে, কাস্টমারের ট্রাস্ট গেইনের মাধ্যমে তারা ড্রাইভার অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশনটাকে বাড়ায়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার প্যাসেঞ্জার ট্রাস্ট অ্যান্ড সেফটি অ্যাজ নিউ সার্ভিস উইথ নন কমার্শিয়াল ড্রাইভার্স। যে ওই যে প্যাসেঞ্জার আমরা যেটা বললাম যে ট্রাস্ট একটা ইস্যু থেকে যায়, তো সেটাকে তারা যেটা করলো ড্রাইভার রেটিং এর মাধ্যমে, ড্রাইভারের প্রোফাইলিং এর মাধ্যমে, ড্রাইভারের প্রোফাইল ভেরিফিকেশনের মাধ্যমে মিটিগেট করে। তারপর যেটা আরেকটা যদি বলি, কম্পিটিশন অ্যান্ড মার্কেট স্যাচুরেশন। মানে উবার যখন লঞ্চ হয় এর 2-3 বছরের মধ্যে কিন্তু লিফট নামে আরেকটা কোম্পানি ইউএসএ তে লঞ্চ হয়। তারাও কিন্তু এখন মার্কেট লিডার, সেকেন্ড মার্কেট লিডার ইন দা ইউএসএ। সো সেই ক্ষেত্রে তারা যেটা করে, যেহেতু উবারের অলরেডি একটা কাস্টমার বেস হয়ে যায়, তারা আস্তে আস্তে স্কেল করা শুরু করে। যেমন উবার পোল, উবার ইটস, উবার এক্স, এই সার্ভিসগুলো দিয়ে তারা মার্কেটে চলে এসে তখন আপনার হচ্ছে কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ থেকে নিজেদেরকে এগিয়ে রাখে, মানে ডিফারেন্সিয়েট করা যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে কালচার অ্যান্ড মার্কেট অ্যাডপশন। এটা উবারের সবচেয়ে বেস্ট পার্ট। উবার যেটা দেখলো যে, যেমন বাংলাদেশে উবার যখন কার লঞ্চ করে প্রথমে, করার পর কিন্তু উবারের কারের একটা ডিমান্ড ছিল অবশ্যই, কিন্তু যখন দেখলো পাঠাও আপনার হচ্ছে বাইক লঞ্চ করে দিল, বাইক লঞ্চ করার পর খুব ভালো একটা ট্র্যাকশন পেলো, ওরাও কিন্তু আপনার বাংলাদেশের মার্কেট যেহেতু বাইকের জন্য বেশি পপুলার, মানে মানুষ বাইকে কমিউট করে বেশি এবং প্রচুর মানুষের বাইক আছে, তো তাদেরকে অ্যাজ এ ড্রাইভার অনবোর্ড করাটাও ইজি এবং তাদেরকে আপনার হচ্ছে তাদেরকে দিয়ে আমার বিজনেসটা স্কেল করা ইজি। তো তখন তারা যেটা করলো যে উবার বাইকও লঞ্চ করে 2018-র দিকে। আচ্ছা, এখানে মনে হচ্ছে চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে। ওকে ওকে না, ওকে আচ্ছা আচ্ছা। So, এই ছিল মোটামুটি উবারের প্রথম দিকের চ্যালেঞ্জগুলো এবং তারা ওভারকাম করে। হুম, আই গেস আপনারা যেহেতু এটা পেয়ে যাবেন মানে আমাদের রেকর্ডিংটা, তখন আপনারা আরেকবার দেখে নিলে আপনাদের কোশ্চেন থাকলে আপনারা আমাকে রিচ আউট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার করে দিব। আচ্ছা, তো হাউ উবার বিকেম গ্লোবাল সেন্সেশন। হ্যাঁ, উবার কিভাবে আসলে গ্লোবাল সেন্সেশন হয়। তাদের ফার্স্ট তারা যেটা করলো, ট্যাক্সি ক্যাবের থেকেও অ্যাফোর্ডেবল রেটে আপনার ট্রান্সপোর্টেশন সার্ভিস লঞ্চ করলো। রাইট, কিন্তু আপনি ট্যাক্সি ক্যাবের চেয়েও বেশি কমফোর্ট পাচ্ছেন, বিকজ ইউ আর গেটিং বেটার কার্স। ট্যাক্সি ক্যাবের কিন্তু সব কার আপনার ভালো থাকে না, কিন্তু আমাদের দেখা যায় যে উবারে আমরা যে গাড়িগুলো চলি সেগুলো ট্যাক্সি ক্যাবের গাড়ির থেকে অ্যাটলিস্ট একটু বেটার। রাইট, সো সেটা একটা জায়গা ওরা মেকশিওর করলো। অ্যাফোর্ডেবিলিটি, যে লোয়ার ফেয়ারের মধ্যে আপনি সেই সেম কমফোর্টটা পাচ্ছেন। স্কেলেবিলিটি, স্কেল কিভাবে, ওরা কিন্তু স্কেলের গেমটা খুব ভালো বুঝে গেল। গিগ ইকোনমি আমরা যেটা বলি, যে ফ্রিল্যান্সার। রাইট, তো ওরা কি করলো, বিভিন্ন মানুষ যারা ইউএসএ তে যেটা হয়, ইউএসএ তো তারা আমাদের দেশের মতো খ্যাপ, মানে যারা গাড়ি কিনে মানুষ শুধু উবার করার জন্য আসলে উবারের জয়েন করে না। ওদের দেশে যেটা হয়, আমি অফিস করি, আমার বাসার থেকে আমি আমার অফিসে যাব, সেই ক্ষেত্রে আমার নিয়ার বাই এরিয়াতে যদি কেউ আমার ওই নিয়ার বাই লোকেশন, মানে অফিসের নিয়ার বাই লোকেশনে কেউ ড্রপ অফ করার থাকে, তাকে আমি আসলে রাইড নিব। হ্যাঁ, সেটাই তারা যেটা করলো, তারা একটা গিগ ইকোনমি ক্রিয়েট করলো। সেটার থ্রুতে তারা স্কেল করলো বিজনেসটা, মানে র্যাপিড অনবোর্ডিং করতে পারলো এই এই স্কেল লেভেলিটি বুঝার পরে, ড্রাইভার্স এবং ইউজার অ্যাকুইজিশনের মাধ্যমে। তারপর লোকালাইজড স্ট্র্যাটেজিস, যেটা হলো তারা বিভিন্ন দেশের কালচার অনুযায়ী, মার্কেটের স্কোপ, মার্কেট অপরচুনিটি অনুযায়ী সেখানে আপনার ওই যে উবার ফুডস, তারপর হচ্ছে উবার আপনার হচ্ছে লজিস্টিক্স, মিনস হচ্ছে আমরা যেটাকে বলি পার্সেল, তারপর উবার বাইক লঞ্চ করলো। আর এগ্রেসিভ মার্কেটিং, আই বিলিভ আপনারা যারা উবার জয়েন করেছেন প্রথম দিকে, যারা তখন লঞ্চ করে 2018-তে, ওদের প্রচুর প্রোমো করছিল। এমনও আছে যে আমি 50 টাকা দিয়ে আমার বাসার থেকে, মানে আমার বাসা হচ্ছে সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী থেকে ধানমন্ডি যাই, এখনো আমার মনে আছে। সো 50 টাকা দিয়ে আমি রাইড করেছি। হ্যাঁ, সো ওরা যেটা করলো, প্রথম দিকে কাস্টমারকে অনবোর্ড করে ফেলার জন্য এবং কাস্টমারকে তার সার্ভিসের সাথে মানে অ্যাকাস্টম করার জন্য যেটা করলো, তারা কাস্টমারকে খুব র্যাপিডলি প্রমোশন দিল। ড্রাইভারদের জন্য সেম, ড্রাইভাররাও কিন্তু তখন দেখা যেত উবারকে খুব বেশি একটা কমিশন দিতে হতো না। ডেইলি আপনার 5টা রাইড নিলে আপনাকে দেখা যেত 100% বোনাস, মানে আপনার কোনো টাকা কমিশন দেওয়া হবে না, উল্টা আরো আপনাকে উবার সেম অ্যামাউন্ট টাকা আপনাকে বোনাস ব্যাক করবে। তো এরকম একটা টেন্ডেন্সি নিয়ে ওরা যখন মার্কেটে নামলো, র্যাপিড গ্রোথ করলো। তো এটার মাধ্যমে তারা মার্কেট গ্র্যাব করে নিল। আচ্ছা, সো আমরা উবারের ওভারঅল এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, যে উবারের যে সাকসেস স্টোরি, সেটা থেকে আসলে আমরা কি শিখলাম। উবার কাস্টমার সেন্ট্রিসিটি, কাস্টমার অ্যাকচুয়ালি বেসিক যে ডিমান্ড অথবা বেসিক যে নিড, সেটা ফুলফিল করার যে
প্রয়াসটা সেটাই উবার করেছে প্রথম থেকে। এবং কাস্টমারের আপনার হচ্ছে যেই ফিডব্যাক, ওরা কিন্তু প্রথম থেকে, অ্যাজ আই মেনশন, যে আমি বললাম যে ওরা ফিডব্যাক লুপ নিয়ে কাজ করতো প্রচুর, মানে কাস্টমার ফিডব্যাক নিয়ে। সো সেই ক্ষেত্রে ওরা কাস্টমার সেন্ট্রিসিটিটা ডে ওয়ান থেকে ওরা মেনটেন করেছে, যে কাস্টমার কি চায় না চায় সেটাকে ফলো আপ করা। ইভেন এখন যদি আমরা চিন্তা করি, যে জাস্ট একটু একটা এক্সাম্পল দেই, আহ, আমার গতকালকেও আমার রাইডে আপনার হচ্ছে প্রায় 70 টাকা এক্সট্রা ওরা কাটে, মানে টাকা দেওয়ার সময় দেখলাম যে 70 টাকা বেশি দেখায়। তো আমি কিন্তু ওই যে আপনার ওয়েট টাইম ফিটা কাটার জন্য জাস্ট কাস্টমার সার্ভিসে দিলাম, ওরা আমার উবার ব্যালেন্সে প্রায় 30 মিনিটের মধ্যে দিয়ে দিল। So, এইটাকে বলে কাস্টমার সেন্ট্রিসিটি। আপনি কিন্তু সত্যি কথা বলতে, আমি কাউকে মানে ছোট করতে চাই না, কিন্তু অন্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম কেউ কিন্তু এইভাবে কাস্টমার সার্ভিস নিয়ে কাজ করে না। সো কাস্টমার ইজ দ্য কি, এই জিনিসটা নিয়েই কাজ করে উবার, দ্যাট ইজ ওয়াই দে বিকাম সাকসেসফুল। তারপর হচ্ছে র্যাপিড ইটারেশন। তারা মার্কেটে যখনই কিছু শুরু করে, মার্কেট যদি দেখে যে এটা সাকসেস হওয়ার সুযোগ আছে, তারা র্যাপিডলি এটার উপর ইমপ্রুভ করা শুরু করে সার্ভিস। অথবা যদি দেখে যে না, ইটস ফেইল, যেমন বাংলাদেশে উবার ফুডস ছিল, বাট ইটস নট স্কেলিং ডিউ টু হিউজ কম্পিটিশন লাইক ফুড পান্ডা, তখন ইবেলি ফুড ছিল, পাঠা ফুড ছিল, তো এদের জন্য পারতেছিল না, তখন ওরা বিজনেস ঘুরে চলে গেল। এরপর হচ্ছে লেভারেজিং টেকনোলজি। আপনি দেখবেন যে উবারের ম্যাপস থেকে শুরু করে, উবারের কিন্তু ম্যাপের ট্র্যাকিংটা বেটার দেন আদার রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম। উবার টেকনোলজি নিয়ে অলওয়েজ ওয়েল কনসার্ন, ফ্রম ডে ওয়ান দে ইউজ দ্য জিপিএস আপনার রাইডটা কানেক্ট করানোর জন্য। হ্যাঁ, তো তারা প্রথম থেকেই অনেক টেক সেভি ছিল, যে তারা লেভারেজ নিল টেকনোলজির এবং নিয়ে তাদের সিস্টেমকে ইমপ্রুভ করলো। এবং ফোর হচ্ছে ট্র্যাক রাইট ম্যাট্রিক্স অ্যান্ড কেপিআই। এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ গুড প্রোডাক্ট ম্যানেজার, অ্যাজ এ গুড বিজনেস ওনার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ রাইট ফর ইউর বিজনেস, হোয়াট ইজ মেজারেবল অ্যান্ড হাউ ইউ ক্যান ট্র্যাক। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে আমার কোনটা ম্যাট্রিক্স, কোনটা কেপিআই। কেপিআই, অ্যাজ আই মেনশন, ইটস দ্য বিগার ওয়ান দ্যাট ইজ কানেক্টেড টু ইউর গোল। যেমন আমি রেভিনিউ, আমার এত টাকা সেলস জেনারেট করতে হবে। সেলস জেনারেট করার জন্য এর এক স্টেপ পিছে কি, আমার ধরেন সিগারেট, কথার কথা, হ্যাঁ, ওই সিগারেট বিক্রি করতে হবে। তো সিগারেট বিক্রি, নাম্বার অফ আপনার সিগারেট স্টিক্স সোল্ড, ইটস মাই কেপিআই। তো আমার এই কেপিআই হিট করতে হবে, তাহলে আমার সেলস ইনক্রিজ হবে, আমার এই বছরে 20% আমার যে সেলস গ্রোথ দেখানোর কথা ছিল সেটা অ্যাচিভ হবে। আচ্ছা, আর রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মিস হচ্ছে মার্কেটে এত কম্পিটিশন, এত রেগুলেটরি ঝামেলা থাকার পরেও উবার যেই মার্কেটে গিয়েছে সেই মার্কেটে ওরা রেজিলিয়েন্টলি কাজ করেছে। হয় তারা এক্সিট নিয়েছে, কিছু ক্ষেত্রে তারা হয়তো মার্কেট থেকে ড্রপ অফ করেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সাকসেসফুল এক্সিটও পেয়েছে। যেমন সৌদিতে তারা উবার কিন্তু বিক্রি করেছে হচ্ছে কারিমের কাছে ওদের রাইটটা। হ্যাঁ, সো এইভাবেই ওরা আসলে মার্কেটে রেজিলিয়েন্ট ছিল, মার্কেট গ্রো করছে, মার্কেট পিনিট্রেট করছে, করে তার কম্পিটিটরের কাছে হয় বিক্রি করছে, নাহলে মার্কেট লিডার হয়ে গেছে। তো এইভাবেই উবার কিন্তু আসলে মার্কেটে টিকে আছে। আচ্ছা, এখন আমরা মেইন যেই সবাই যেটা নিয়ে মানে আমাকে আজ করতেছিলেন, যে আপনার হচ্ছে কিভাবে উবারের ফাউন্ডারদের মতো আসলে আমরা যেটা বললাম, যে কিভাবে থিঙ্ক করে একটা প্রোডাক্ট বিল্ড করা যায়। হ্যাঁ, সো এখানে আমরা দুইটা ফ্রেমওয়ার্ক নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে 5 ওয়াইস ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে জবস টু বি ডান। 5 ওয়াই দিয়ে আমরা আসলে রুট কজটা বের করব, যে আসলে প্রবলেমটা কি, এবং কোন প্রবলেমটা আসলে আমি সলভ করতে চাই আমার প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, এবং কাস্টমারের জন্য আসলে আমি কেন এটা সলভ করতে চাই, কাস্টমার কি ফেস করে সেটা আমি কেন কিভাবে বের করব, সেটা এই ফ্রেমওয়ার্ক দিয়ে। আর জবস টু বি ডান, আমি তো অলরেডি প্রবলেম বের করে ফেলেছি, আমি এখন সলিউশন নিয়ে কাজ করব। আমার সলিউশনের প্রাইমারি লেভেলের, প্রথম লেভেলের কি কি ফিচার না থাকলেই না, যেটাকে আমার এমভিপি বিল্ড করতে হলে, সেই ফ্রেমওয়ার্কটা মানে সেই এমভিপিটা বের করার জন্য আমরা জবস টু বি ডান ফ্রেমওয়ার্ক দিয়ে বের করতে পারি। ওকে, সো আমি একটু এই দুইটা ফ্রেমওয়ার্ক শুরু করার আগে একটু ব্রেকে যাব 5 মিনিটের, যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন। ইভেন ভিডিও ওপেন করে আমরা কথা বলতে পারি। সো আপু, একটু আপনি যদি সবার ভিডিওটা অ্যালাউ করে দিতেন, তাহলে আই গেস ভালো হতো। এবং সবার কাছ থেকে একটু জানতেও চাই যে সেশনে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং কোনো ইস্যু আছে কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, আর ভিডিওতে আসতে চাইলে অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম। আমি পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে ভিডিও অন করার এবং আর অডিও অন করার পারমিশন দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি যে যার মতো অন করবেন। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন মহিদুল ভাই, উনি যদি একটু আসতেন, ভিডিওতে আসতেন, ওনার সাথে কথা বললে ভালো হতো। উনি একটা কোশ্চেন করেছেন যে ম্যানেজমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্টের কিভাবে রেগুলেটরি
প্রবলেম ওভারকাম করেছে। আচ্ছা, এখানে ক্যান ইউ এক্সপ্লেন উবার? ওকে, সো আমি যদি একটু জানতে চাই ম্যানেজমেন্ট কোন প্রবলেমটা কথা বলতেছেন, কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আমি এখন উবারের আপনার হচ্ছে সব ধরনের প্রবলেম ইনসাইডার ওদের ম্যানেজমেন্ট প্রবলেম সম্পর্কে জানি, অথবা সেটা সম্পর্কে আমার নলেজ আছে সেটা আমি বলতে পারবো না। বাট যেটা যদি আমার নলেজে থাকে অবশ্যই আমি আই উইল ট্রাই টু এক্সপ্লেন। একটু যদি স্পেসিফিক হতেন, মানে আই নিড দ্য স্পেসিফিক কোশ্চেন, যে ক্যান ইউ। আচ্ছা, আমি কি কথা আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি আমি জি জি হয়তো বলছি। মইদুল ভাই। আচ্ছা, আপনি বললেন যে ওদের ম্যানেজমেন্ট অনেক স্মার্ট ছিল, সেই জন্য হুম, ওরা কি আসলে প্রাইমারি প্রথম দিকে যে কম্পিটিশন, যখন একটা কি র্যাপিড চেঞ্জ হয় তখন তার সাথে অনেক প্রতিকূলতা আসে, যে জি জি ট্রেডিশনাল সিস্টেম থেকে। তো জি ওই সময় রেগুলেটরি বডিও ছিল না। আবার যারা কোম্পানি বিহীন যে ট্যাক্সি ছিল বা কোম্পানি করে ছিল, তারা উবারকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল। জি। ওই ব্যাপারটা আসে, ম্যানেজমেন্ট আসলে এরকম একটা সিচুয়েশন কে ট্যাকেল করে সে আসলে কিভাবে মার্কেটে ব্যাক করবে। আচ্ছা ভাই, এখানে আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, যে আমি যদি মার্কেটে দেখি যে আমার আসলে এটার কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাই, রাইট? এটা হচ্ছে প্রথম কোশ্চেন আপনার। তাহলে আমি কিভাবে সেই মার্কেটে নিজে এক্সেস করবো অথবা রান করবো বিজনেস? আমি কি মানে সঠিকটা বুঝতে পেরেছি আপনার এই কোশ্চেন থেকে, প্রথম জি, কোশ্চেনটা? জি, 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 আচ্ছা, এটা আসলে একটা মানে জটিল বিষয় মনে হচ্ছে আমার কাছে আসলে, হ্যাঁ সেই জন্য আচ্ছা জিজ্ঞেস আচ্ছা, জটিল বিষয়, হ্যাঁ। ওকে, সো এখানে আপনি, আমরা যদি প্রোডাক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে বলি, আমার এন্টারপ্রেনিয়রশিপ জার্নি থেকে বলি, আমি যেহেতু ফিনটেক নিয়ে কাজ করেছি, তো বাংলাদেশে আমরাও হচ্ছে যেহেতু ব্যাংকগুলো নিয়ে কাজ করেছি, তো আমাদেরও একটা রেগুলেটরি একটা ব্যাপার ছিল, হ্যাঁ। সো উবারেরটাই আমি কানেক্ট করি, হ্যাঁ। যখন আপনার মার্কেটে আপনি নতুন লঞ্চ হবেন, ইউ আর দ্য ইনোভেটর। আপনি মার্কেটে ইনোভেটর, দ্যার ইজ নো ওয়ান ইন দ্য মার্কেট সিমিলার লাইক ইউ। ফর এক্সাম্পল বাংলাদেশ, যখন বিকাশ প্রথমে আসে, বিকাশ আসে যখন, তখন কিন্তু বিকাশের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে তখন এমএফএস লাইসেন্স বলতে কিছু ছিল না। হুম। বাংলাদেশ ব্যাংক প্রথমে ডিজিটাল, মানে আপনার মানি মুভমেন্ট হিসেবে ওরা একটা সার্ভিস নামায় ব্র্যাক ব্যাংকের সাথে পার্টনারশিপ করে, বিকাশের ফাউন্ডার নামানোর পরে, এটা যখন বাংলাদেশ ব্যাংকে ওনারা প্রপোজাল দিয়ে রাখে, ওনারা ওনারা রেগুলেটরদের সাথে কথা বলে ইন দ্য মিন টাইম, যে আমরা এরকম সার্ভিস নিয়ে আসতেছি, আপনারা কি আমাদেরকে অ্যালাউ করবেন কিনা। এরপরে আপনার যারা রেগুলেটরস মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তো ওনারা কিন্তু যখন দেখলো যে না, ইট হ্যাজ দ্য প্রোগ্রেস অ্যান্ড ইট হ্যাজ দ্য ফিউচার অপরচুনিটি ইন দ্য মার্কেট, তখন তারা এটাকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসলো, এমএফএস লাইসেন্সের মাধ্যমে। তো সেম উবারের ক্ষেত্রেও যেটা হয়, পাঠাও কিন্তু বাংলাদেশে যখন প্রথম লঞ্চ করে, আপনার মনে করে দেখেন 2017-তে যখন বাইক লঞ্চ করে, তখন কিন্তু পাঠাওর কাছে আপনার ইয়ে ছিল না, এই আপনার রাইড শেয়ারিং লাইসেন্স ছিল না। বিআরটিসি কিন্তু ওদেরকে রাইড শেয়ারিং লাইসেন্স দেয় 2018 লাস্টের দিকে, মনে করে দেখেন হয়তো বা, হ্যাঁ। সো আপনি মার্কেটে যখন ইনোভেটর হবেন, ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক, যে হ্যাঁ আমি যদি চোর না হই, চোর মানে হচ্ছে আপনি ধরেন ফ্রড, আপনি মানুষের টাকা মেরে দিবেন, হ্যাঁ, মানুষের টাকা পয়সা নিয়ে আটকে রাখবেন, যদি আপনার মধ্যে এই আনএথিক্যাল কোনো অ্যাপ্রোচ অথবা ইমোরাল কোনো চিন্তা ভাবনা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা বেস্ট করতে পারেন, আপনি মার্কেটে লঞ্চ করবেন। ইন দ্য মিন টাইম লঞ্চ করার সাথে সাথে আপনি রেগুলেটর যারা, ওইটার যারা ট্রেড বডি, ওদের সাথে কানেক্ট হবেন, যদি এরকম কোনো ট্রেড বডি থাকে, যেমন সফটওয়্যার যেমন আছে আমাদের বাংলাদেশে বেসিস। তো আমরা সবাই কি করি, যারা সফটওয়্যার ব্যবসা করি তারা হচ্ছে বেসিসের সাথে কানেক্ট হই। তো এরকম কোনো ট্রেড বডি থাকলে তার সাথে কানেক্ট হবেন। সাথে যদি যারা রেগুলেটর, রেগুলেটর হচ্ছে আমাদের বাংলাদেশে কি আইটি মিনিস্ট্রি, ফর এক্সাম্পল ফর সফটওয়্যার কোম্পানিস, হ্যাঁ। তো আইটি মিনিস্ট্রিতে আপনি ধরেন একটা ডকুমেন্ট সাবমিট করলেন যে আমি এরকম একটা কাজ করতে চাই, আপনারা আমাকে কি রেগুলেটেড করবেন কিনা, মানে করলে আপনারা কিভাবে করতে চান, আপনাদের সাথে আমরা একটু বসতে চাই। এইভাবে কিন্তু আপনি চাইলে রেগুলেটরদের সাথে নিজের একটা ভালো সম্পর্ক করতে পারেন, করে এই প্রবলেমটা ওভারকাম করতে পারেন। সো রেগুলেটর মানে এই না যে আপনাকে আজকালকে বন্ধ করে দিবে, আনটিল অর আনলেস আপনি চোর, আপনি বাটপার, এর আগ পর্যন্ত আপনাকে রেগুলেটর কিছু বলবে না। সো আপনাকে আপনার জায়গা থেকে ক্লিন থাকতে হবে, দেন ইউ ক্যান ওভারকাম। সো উবারও সেম কাজটাই করেছিল, যে ওরা যখন লঞ্চ করে প্রথমে তো ওরা কোনো ভাবে রেগুলেটেড না, হ্যাঁ, তো ওরা যেটা করছে, ওরা রেগুলেটরদের সাথে নিজেরাই পার্টনারশিপ করছে, যে আমরা চাই আপনাদের সাথে বসতে, আপনারাই আমাদেরকে রেগুলেটরি বডি হিসেবে আমাদেরকে রুলস অ্যান্ড গাইডলাইন্স দিয়ে দেন। মহিদুল ভাই, আমি মনে হয় আপনার কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। জি, থ্যাংক ইউ। মানে আপনাকে আমি আমার এন্টারপ্রেনারিয়াল এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, মানে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনাকে এই রিস্কটা নিতে হবে, যদি আপনি দেখেন যে রেগুলেশন নাই। হুম। আপনাকে ওইভাবেই চিন্তা ভাবনা করে প্রোডাক্ট নামাতে হবে মার্কেটে। আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি, বাংলাদেশে আসলে অনেক ক্ষেত্রে সিন্ডিকেটও কাজ করেছে, একজন সাধারণ মানুষের জন্য এটা আসলে ভীতিকর ব্যাপার যে আমাকে বন্ধ করে দেবে কিনা, এই আর কি। আসলে এই ব্যাপারটা ভাই আমি একটু বলি, হ্যাঁ, সত্যি কথা বলতে কি, সিন্ডিকেটটা না যে শুধু বাংলাদেশে আছে সেটা কিন্তু না। এই সিন্ডিকেটের ব্যাপারটা না ওয়ার্ল্ডের সব দেশেই আছে, হ্যাঁ, মানে কিছু দেখা যায় কিছু কোম্পানি আছে তারা একসাথে সিন্ডিকেট হয়,
হ্যাঁ, তারপরে তারা যেটা করে অন্য আউটসাইডার যারা অথবা নতুন কেউ নিউ এন্ট্রেন্ট থাকে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে যেটা হয় যে ফাউন্ডারকে অনেক স্মার্ট হইতে হয়। স্মার্ট হইতে হয় মিনস হচ্ছে আপনি যখন কাজ করবেন আপনাকে আগে বুঝতে হবে যে আপনার এই সিন্ডিকেটটার আসলে মানে আপনি কোন জায়গায় গিয়ে সিন্ডিকেটের কাছে ধরা খাবেন। এর আগে আপনাকে স্মার্ট মুভ নিতে হবে যে আপনি ধরেন রেগুলেটরি আপনাকে পৌঁছে দিয়ে দিবে না, ওই সিন্ডিকেট জানলে আপনার নামে আগেই ব্যাড নিউজ করে দিবে মার্কেটে। আপনি কি করবেন, আপনি লঞ্চের আগে আগে রেগুলেটরিতেই দেখা করলেন, তাহলে তার আপনার নামে ব্যাড নিউজ করেও লাভ নাই। আপনি বলবেন যে আমি তো রেগুলেটরের সাথে অলরেডি কথা বলে আসছি, ওরা তো আমাকে বলছে আচ্ছা আপনারা করেন, আমরা পরে আপনারা দেখতেছি। বুঝাতে পারছি মহিদুল ভাই? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ। ওকে। ওকে। আচ্ছা। ওকে, আমরা একটু 5 মিনিটের ব্রেক, আমি আর একটু 5 মিনিটের ব্রেক নিতে চাচ্ছি, আমি একটু পানি খাবো। হ্যাঁ, সো আমি পানি খেয়ে আবার শুরু করব 5 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমাদের একটা প্রশ্ন ছিল কিন্তু কথা ঠিক হবে কিনা আমি বুঝতে পারতেছি না। মানে হ্যাঁ শিওর। হ্যাঁ মানে শিওর। উবারের মতো আইডিয়া গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কিভাবে মানে ভাবতে পারি, অন্য কোনো এরকম ইউনিক আইডিয়া কিভাবে ভাবতে পারি? আচ্ছা, মানে মানে উবারের ফাউন্ডাররা 2008 সালে যেরকম ইউনিক আইডিয়া চিন্তা করেছে, আপনি বাংলাদেশে চিন্তা করে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, রাইট? জি। আচ্ছা ভাইয়া, এটা নিয়ে আপনাকে আলাদা একটা সেশন করা যাবে, বাট আমি একটু শর্টকাট করার চেষ্টা করি। আর সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি করতে চান বর্তমানে, হ্যাঁ, বর্তমানে যদি আমি বলি উবার পাঠাও অথবা বিকাশের সাকসেস দেখে, সেই ক্ষেত্রে আপনি ইউনিক আইডিয়া নিয়ে চিন্তা করতে পারেন। কিন্তু আগে আপনাকে সত্যি কথা ভালোভাবে মার্কেট রিসার্চটা করে নিতে হবে। মার্কেট রিসার্চ কি কি ক্ষেত্রে আমি সেটা আগে বলি। আপনি যে কাস্টমারকে টার্গেট করতেছেন, ধরেন আমিও তো মোবাইল চালাই, রাইট? কিন্তু আমি মোবাইল চালানো মানেই কি আমি টেক সেভি, কিন্তু অ্যান্ড্রয়েড চালাইতেছি, আমি টেক সেভি, এর মানে এই না যে আমি আপনার সার্ভিসটা নিব অথবা আমার আপনার সার্ভিসের ডিমান্ডটা আছে। আপনাকে আগে মার্কেটে অ্যানালাইসিস করতে হবে, মার্কেটে আপনার এই ইউনিক আইডিয়াটা গ্রহণ করার মতো কারো ডিমান্ড আছে কিনা। ওকে ভাইয়া, ডিমান্ড হ্যাঁ। আমি আপনাকে, যেমন উবারের কি, উবারের ডিমান্ডটা কই ছিল বলেন তো? স্নোফল হচ্ছে, এক্সেসিভ রেইন হচ্ছে, আমার বাসার থেকে অনেক দূরে যায়, আমার মেইন রোডে যে ট্যাক্সি নিতে হচ্ছে, রাইট? উবার কি সলভ করলো? আমার ঘরে বসে আমি রাইড কল করব, আমার বাসার নিচে থেকে আমি গাড়িতে উঠে আমি আমার অফিসে যাব। ভাইয়া আপনি আপনি মানে কানেক্ট করতে পারতেছেন তো? উবারের হ্যাঁ। ইউনিক ব্যাপারটা কোথায় ছিল? ও কাস্টমারের প্রবলেম সলভ করতেছে। আপনার একটা সাকসেসফুল প্রোডাক্ট অথবা একটা সাকসেসফুল আইডিয়ার মেইন কাজ কি? হ্যাঁ, কাস্টমার এন্ডে কাজ কি? হয় একটা প্রবলেম সলভ করবেন, না হলে আপনি একটা ডেলাইটনেস ক্রিয়েট করবেন। ডেলাইটনেস মিনস হচ্ছে আপনি যা পাচ্ছেন বর্তমানে তার চেয়েও বেটার সার্ভিস আপনি মানে এক্সপেক্ট করতে পারেন। মানে আমি ধরেন একটা কেক খাবো, ফর এক্সাম্পল আমি একটা দোকানে গেলাম, আর কেকের তো বিভিন্ন টাইপের ভ্যারাইটি হইতে পারে। ধরেন বাংলাদেশে সুমিস হট কেকও কেক বিক্রি করে, আবার কুপার্সও বিক্রি করে, আবার A1ও বিক্রি করে। হ্যাঁ, আর কুপার্স হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম। ওর কাছ থেকে আপনি, ও প্রিমিয়াম ব্যাপারটা কি, হ্যাঁ মানে আমি প্রবলেম সলভ না, আমি আপনাকে জাস্ট ডেলাইটনেসটা বুঝাইতেছি যে কুপার মানে কি আপনার কাছে একটা ডেলাইটনেস, আপনি একটা ভালো আরো ভালো ফ্লেভার এক্সপেক্ট করতে পারেন। আর আপনি রাস্তার দোকান থেকে যদি আপনি ওই 15 টাকার কেকটা কিনবেন, সেটার সাথে কি এটার কোনো মানে টেস্ট আপনি কখনো সেম পাবেন না। সো কুপার এক্সিস্ট ফর দ্য ডেলাইটনেস, দ্য প্রিমিয়ামনেস। আর লোকাল আমার এই 15 টাকার যে দোকানদার কেকওয়ালা, সে আপনার কি, আমার নিড, আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা মিট হবে। ভাই আপনাকে আমি বুঝাইতে পারছি? তো আপনার হয় আপনার প্রোডাক্টের কাস্টমারের মানে প্রবলেম সলভ করতে হবে, নাইলে তাকে ডিলাইটনেস ক্রিয়েট করে দিতে হবে। এই দুইটা পারপাস যদি মিট যে কোনো একটা হয়, এবং ইউ আর শিওর যে দেয়ার ইজ এ ডিমান্ড ফর দিস, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইউর ইউনিক আইডিয়া। অর এলস আমি বলবো যে আপনি অন্য কিছু চিন্তা করেন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, যে এই প্রোডাক্টটা মার্কেটে আর কতদিন ফিট থাকবে, মানে এই হিসাব নিকাশটা কিভাবে করে আর কি? আচ্ছা, এটার যদি আমি বলি যে আমরা একটা প্রোডাক্ট মার্কেটে কিভাবে ফিট করবে, সেটার উপর দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফরকাস্টিং। হ্যাঁ, আপনি মার্কেট ফরকাস্ট করলেন যে আমার পৃথিবীতে, ফর এক্সাম্পল যদি উইন্ডোজের কথা বলি, উইন্ডোজ তার মানে কি আমার পিসির যারা ম্যানুফ্যাকচারার, হ্যাঁ উইন্ডোজ, উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমের ম্যানুফ্যাকচারার মানে মাইক্রোসফট অথবা অ্যাপল, ম্যাক নিয়ে যারা কাজ করে, ওরা জানে যে পৃথিবী যত গ্রো হবে, মানুষ সৃষ্টি হবে, তারা এডুকেটেড হবে, তাদের পিসি লাগবে, তারা হচ্ছে আমার পিসি কিনবে, নাইলে আমার কম্পিউটারের পিসি কিনবে, রাইট? সো আপনাকে আগে মার্কেট প্রেডিক্ট করতে হবে যে মার্কেট ফিউচারে কি হবে। হুম,
মার্কেটের কোনো নতুন এন্ট্রেন্ট আসার সুযোগ আছে, যেমন এআই। রিসেন্টলি সবাইকে বলতেছে এআই আসলে চাকরি বাকরি হারাই ফেলবো। ভাই, এটা একবার ভুল কথা। এআই ক্যাপিটালাইজ করেও অনেকে, আমি নিজেই এআই ইউজ করি, হ্যাঁ, ডেইলি। আই ইউজ ডেইলি, ইন ডেইলি বেসিস যে চ্যাট জিপিটি আমি ইউজ করি আমাদের বিভিন্ন কাজে, আমাদের বিভিন্ন পারপাসে আমাদের ইউজ করতে হয়। হ্যাঁ, সো আমাদের লাইফ ইজি হয়ে গেছে উল্টা। সো আমরা এর আগে কি চিন্তা করতাম, কষ্ট করে লিখবো, ডক্সে লিখবো অ্যান্ড অল। হ্যাঁ, এখন আমরা কি করি, আমরা হাফ লেখি, হাফ এআই আমাদেরকে বিল্ড করে দেয়। তো এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে যে আমার সামনে কি এরকম কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, যে আমার এই প্রোডাক্টটায় এআই আপনার জায়গাটা নিয়ে নিবে কিনা। যেমন রিসেন্টলি একটা, আপনি হয়তো বা ইন্টারেস্টিং ভাবে যদি মানে এআই নিয়ে ফলো করেন নিউজ, গুগল কিন্তু অনেক ভয়ে আছে ওর সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির কাছে ধরা খেয়ে যাবে কিনা। হ্যাঁ, কারণ পারপ্লেক্সিটি এখন আপনার গুগল থেকেও বেটার আপনার হচ্ছে সার্চ রেজাল্ট দেয়, স্পেশালি ফর দা আপনার যারা ওই যে আপনার পড়াশোনা করে, আপনার ধরেন মার্কেট রিসার্চ অথবা রিসার্চ পেপার নিয়ে কাজ করতে হয়, তাদের জন্য পারপ্লেক্সিটি অনেক বেটার। আপনি ওখানে প্রম্পট লিখবেন যে আমার এটা 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 দরকার, এই সেক্টরে দরকার, আপনাকে সুন্দর করে ওরা আপনাকে বিভিন্ন রিসোর্স লিঙ্ক সহ ডিটেলস দিয়ে দিবে, যেটা গুগলে আপনার অনেক স্ট্রাগল করতে হয়, আমাকে সার্চ করতে হয়, প্রত্যেকটা ব্রাউজ করতে হয়, করে করে দেখতে হয়, রাইট? সো এইটা এআই হচ্ছে, মানে এখন পারপ্লেক্সিটি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। তাও কিভাবে, এটা একটা সাডেনলি হয়েছে, কিন্তু গুগল প্রেডিক্টেড যে হ্যাঁ এআই দিয়ে অনেক কিছুই পসিবল হবে একটা সময়। সো ওরা আগের থেকে এটার প্রিপারেশন ছিল, যে এর জন্য দেখবেন এখন আবার রিসেন্টলি গুগল যেটা লঞ্চ করলো রিসেন্টলি, এখন এই লাস্ট আমি 2-3 মাস ধরে দেখতেছি, জেমিনি এআই এর থেকে ওরা আবার সার্চ আপনার রেজাল্ট একটা প্রাইমারিলি আপনার জন্য বের করে দেয় আপনি কোনো কিছু সার্চ করলে। সো এইভাবেই কিন্তু পৃথিবী আগাচ্ছে। সো আপনাকে রিস্ক ফ্যাক্টরটা দেখতে হবে, মার্কেট অপরচুনিটি দেখতে হবে, এই দুইটার উপর আপনার অ্যানালাইসিস করে আপনাকে আপনার ফিউচার প্রোডাক্টের ফিউচারটা আপনার গেস করতে হবে। এটা একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস সবসময় থাকে। সো এটা প্রেডিকশনের উপরেই চলে, কিন্তু আপনাকে নিজেকে আপডেট রাখতে হবে সবসময় মার্কেটের সাথে। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, আর 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 কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা আমাদের সেশনের দিকে ব্যাক করি। ভাইয়া, ওই যে আমি একটা চ্যাট বক্সে একটা কোশ্চেন দিয়েছিলাম ওকে ভাইয়া। আব্দুল সালাম। হ্যাঁ হ্যাঁ, আব্দুল সালাম ভাই, হ্যাঁ বলেন না ভাইয়া। আম, জি ভাই, আমি এই ওয়েবিনার থেকে অনেক কিছু শিখছি আসলে। আমাদের ওই যে ইউআই, আমি একজন মোশন ডিজাইনার। আচ্ছা আচ্ছা ভাই। তো ইউআই অ্যানিমেশন করার সময় ওই অ্যাপস এর কেস স্টাডি পড়া লাগে, জি হ্যাঁ, জি দেখা লাগে ইমোশন বোঝার জন্য। তো জি। আসলে অ্যাজ এ মোশন আর্টিস্ট আমি কেস স্টাডি থেকে কতটুকু বেনিফিট, মানে আরো অন্য কিভাবে কিভাবে আর কি বেনিফিটেড হইতে পারে, এটা আর কি একটা আমার প্রশ্ন ছিল, জানি না কিভাবে করতে পারলাম। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন যে আমি যদি একজন ভালো মানে মোশন ডিজাইনার থেকে আমি যদি ইউএক্স ডিজাইনার হইতে চাই, আমাকে আসলে কিভাবে পড়াশোনা করলে অথবা কি ফলো করলে আমি। জি না, জি না, আচ্ছা আমি আমাদের ওই যে ইউআই অ্যানিমেশন করার সময় হুম অ্যাপস হুম, এর কেস স্টাডি পড়া মানে দেখা লাগে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেন বুঝতে ওই পেরেছি। ইমোশনটা, অ্যাপস এর ইমোশনটা বোঝার জন্য। মানে হুম, অ্যানিমেশনটাও আবার ইমোশনের উপরে ডিপেন্ড করে। তো তো আসলে এই কেস স্টাডি আরো আমাকে মানে কিভাবে কিভাবে হেল্প করতে পারে আর কি। মানে কিসের কেস স্টাডি, মানে ইউআই রিলেটেড কেস স্টাডি জি না? জি 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 আচ্ছা, ইউআই রিলেটেড কেস স্টাডি সবচেয়ে বেস্ট হয় আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিসের একটা, আপনি যেহেতু বলতেছেন যে ভাই আমি যদি একটা অ্যানিমেশন নিয়ে কাজ করি অ্যাপের ভিতরে, ইমোশন নিয়ে জি কাজ করলে, মানে আপনি ক্লিক রেট বাড়াইতে চাইতেছেন আপনার জি ওই জি অ্যাপের ভিতরে অ্যানিমেশনের ক্লিক রেট, মানে মানুষ ক্লিক করে ওই ল্যান্ডিং পেজে যাবে, রাইট? জি 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 হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। প্রত্যেকটা কন্টেন্ট, গুড কন্টেন্ট ইজ এ স্টোরি টেলার অর জি স্কারসিটি মেকার। ওকে, প্রত্যেকটা ভালো কন্টেন্ট হয় স্টোরি টেলার নয় স্কারসিটি মেকার। তো আপনি মানুষের কিভাবে অ্যাট্রাক্ট করতে পারেন, হয় স্কারসিটি ক্রিয়েট করে, না হলে আপনার স্টোরি। হচ্ছে স্টোরি টেল করে। হ্যাঁ, জি জি তো এখন আমার অ্যাপগুলোর ক্ষেত্রে, উবার টুবারের ক্ষেত্রে কি আসলে ওরা স্টোরি টেল করে না, ওরা ওরা যেটা করে স্কারসিটি অথবা ডিমান্ড সাপ্লাই ওরা ম্যাচ করার চেষ্টা করে। হ্যাঁ, যেমন উবার কি পাঠায়, ওই যে আমার কাছে ভাউচার পাঠায়, রাইট? ভাউচার পাঠায় বলে যে আপনার এই কালকে পর্যন্ত ভ্যালিডিটি আছে, যদি আজকে একটা কার রাইড নেন আপনি কারের উপর 100 টাকার একটা ডিসকাউন্ট পাবেন, এটা আপনার ভাউচার। জি জি কথা, রাইট ভাইয়া? তো ওটা কি আপনার একটা স্কারসিটি না, যে আপনার কাছে কিন্তু এখন এখন ফিল হইতেছে ও আরে তাহলে আমি যদি আজকে ওই জায়গায় যাই তাহলে মেবি আমি একটু কার নিবো, যেহেতু আমি একটু আরাম করে যেতে পারবো, 100 টাকা তো আমার বাঁচতেছে। আগে আপনি চিন্তা করছিলেন যে আপনি রিক্সা দিয়ে 150 টাকা ভাড়া দিয়ে যাবেন, আপনি চিন্তা করলেন না আমি 200 টাকা দিয়ে উবার কারে চলে যাবো, যেহেতু মাত্র 50 টাকা বেশি দেওয়া লাগবে, কারণ ও আমার 100 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে রাখছে।
300 টাকার ভাড়া আমার 200 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো জি। সো এই এই যে আপনার স্কারসিটি অথবা আপনার ডিমান্ড জেনারেশন, এই জিনিসটা হয় জানতে হবে আপনার গ্রাফিক্সের ক্ষেত্রে। না হলে আপনাকে স্টোরি টেল করতে হবে। আপনি স্টোরি টেল গুলো আসলে বেসিক্যালি কাজ করে হচ্ছে ওই আপনি যখন কোনো সার্ভিস মার্কেটে লঞ্চ করতেছেন, কাস্টমারকে অনবোর্ড করবেন। প্রমোশনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ধরতে পারছেন। কাস্টমারকে আপনি অনবোর্ড করবেন, তাকে ইমোশনালি অ্যাটাচ করতে হবে। তার মনের মধ্যে আপনাকে জায়গা করে নিতে হবে যে হ্যাঁ, কি কারণে আমি আসলে আপনার কাছে পৌঁছাইতে পারি। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ওকে ইউ সো মাচ। ওকে ওকে ওকে। আচ্ছা, সাইদ আনাস ভাই আরেকটা কোশ্চেন করছেন, বিজনেস এন্ড স্টার্টআপ। এটা আমরা আসলে আমাদের সেশনটা শেষ করার পর, মানে আমাদের ফ্রেমওয়ার্ক দুইটা শেষ করার পর আমরা এটা নিয়ে একটু আলাপ করবো। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমরা এখন তাহলে আমরা যেটা ছিলাম যে ফ্রেমওয়ার্কস টু থিঙ্ক অ্যান্ড বিল্ড লাইক উবার ফাউন্ডার্স। আপনিও কিভাবে আসলে কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করে ট্রাভিস কালানিক অ্যান্ড গ্যারেট ক্যাম্পের মতো স্মার্টলি থিঙ্ক করে উবার ফাউন্ডারদের মতো প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন। হ্যাঁ, সো হোয়াট উবার ডিড, আমরা যদি উবারের প্রোডাক্টটাকেই এই ফ্রেমওয়ার্ক দুইটায় ফেলাই তাহলে আমরা আসলে আউটকামটা কি পাই, এবং এই ফ্রেমওয়ার্কগুলো কিভাবে ইউজ করতে সেটা আমি বলে দিব ইন দ্য মিন টাইম। তো আমরা প্রথমে শুরু করবো হচ্ছে 5 ওয়াইস ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, যেটা হচ্ছে যে ফাইন্ড আউট ওয়াই উবার শুড বি লঞ্চড ইন দ্য মার্কেট। আমি রুট কজ কিন্তু বের করতেছি যে আমি কেন উবার লঞ্চ করব মার্কেটে, কি ডিমান্ড অথবা কি প্রবলেম আমি সলভ করতে চাই, সেটা রুট কজ বের করা। আর আরেকটা হচ্ছে হোয়াট আর দ্য রুট কজেস অফ ট্যাক্সি রাইড প্রবলেম দ্যাট উবার ফাউন্ডার্স ওয়ান্টেড টু সলভ। আর যে জবস টু বি ডান ফ্রেমওয়ার্ক হচ্ছে, এটা যদি আমি জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিই, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট কাস্টমার্স ওয়ান্ট টু অ্যাচিভ থ্রু এ প্রোডাক্ট। মানে আপনার এই প্রোডাক্টটা দিয়ে কাস্টমার কি প্রবলেম সলভ হবে অথবা সে কি অ্যাচিভ করবে, তার কোনো কাজ কি কমপ্লিশন করতে পারবে কিনা, সেটা আসলে ডিফাইন করা জবস টু বি ডান ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি সেটা বের করে আনতে পারবেন। এবং উবার অ্যাড্রেস দ্য জব অফ গেটিং ফ্রম পয়েন্ট এ টু বি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কনভিনিয়েন্টলি অ্যান্ড অ্যাফোর্ডেবলি। উবার তাহলে ফাউন্ড করলো কি, যে উবারের অ্যাপ দিয়ে মানুষ আসলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে খুব ফাস্ট ওয়েতে, অ্যাফোর্ডেবল ওয়েতে সে কনভিনিয়েন্টলি যেতে চায়। এটাই মেইনলি জব হচ্ছে উবার অ্যাপের। ওকে, তো আমরা ফার্স্টে 5 ওয়ে ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করতেছি। ওকে, তো 5 ওয়ে ফ্রেমওয়ার্ক টু ফাইন্ড দ্য রুট কজ। হ্যাঁ, সো এখন ধরেন ফর এক্সাম্পল আপনি উবার ফাউন্ডার হলে আপনি ফার্স্টে পাঁচবার ওয়াই আপনি আস্ক করতে হবে, কোশ্চেন আস্ক করতে হবে 5টা ওয়াই। 5টা ওয়াই এর মধ্যে কিভাবে যাবে সেটার সিকোয়েন্সটা আমি আপনাকে একটা প্রথম অ্যান্সারটা দেওয়ার পর বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়াই ডু পিপল ইউজ উবার, উবার কেন মানুষ ইউজ করবে অথবা ইউজ করে? টু গেট কনভিনিয়েন্ট ফাস্ট অ্যান্ড রিলায়েবল ট্রান্সপোর্টেশন। তার মানে কি, কনভিনিয়েন্ট ফাস্ট মানে খুব তাড়াতাড়ি এবং রিলায়েবল, মানে আপনি যেটাতে টেনশন ফ্রি আপনি যাইতে পারবেন, সেটা মানে সেই রাইডটা কমপ্লিট করার জন্যই, এইভাবে ট্রান্সপোর্ট করার জন্যই মানুষ আসলে উবার ইউজ করে, রাইট? ওয়াই পিপল ডু সিক কনভিনিয়েন্ট ফাস্ট অ্যান্ড রিলায়েবল ট্রান্সপোর্টেশন। আপনি আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সারকে আবার কোশ্চেন করলেন। 5 ওয়ে ফ্রেমওয়ার্কের মেন কাজটা কিন্তু এটা, আপনি প্রত্যেকটা প্রথম কোশ্চেনের অ্যান্সারকে কোশ্চেন করবেন আবার ওয়াই দিয়ে, তাইলে আপনি আবার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার পাবেন। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারকে আবার কোশ্চেন করবেন ওয়াই দিয়ে, তাহলে আপনি আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার পাবেন। থার্ড কোশ্চেন আবার শুরু হবে আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দিয়ে। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন মানে এখানে মজাটা কি? রুট কজ বের করার জন্য যদি বুঝে থাকেন তাহলে একটু ইয়েস লিখবেন, না বুঝে থাকলে নো লিখবেন, আমি একটু জানতে চাই। তারপর আপনাদেরকে বাকি কোশ্চেন গুলোতে ইয়ে করবো আমি। আর কেউ আছেন ইয়েস নো লিখার? ওকে, আচ্ছা, ওকে। আমরা যদি প্রথম কোশ্চেনটা থাকে সেটা ওয়াই ডু পিপল ইউজ উবার, রাইট? সো এটার আমাদের যেটা আমরা অ্যান্সার পেয়েছি যে কনভিনিয়েন্ট ফাস্ট এবং রিলায়েবল ট্রান্সপোর্টেশনের জন্য মানুষ উবার ইউজ করে। এখন মানুষের কনভিনিয়েন্ট ফাস্ট এবং রিলায়েবল ট্রান্সপোর্টেশনের কেন দরকার, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার থেকে কিন্তু এই সেকেন্ড কোশ্চেনটা বের হয়েছে। পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ অফেন স্লো। পাবলিক ট্রান্সপোর্টেশন, এই যে বাস, লোকাল বাস কি করে, আপনার জায়গায় জায়গায় থামায় দেয়। হ্যাঁ, তো এটা একটা স্লো প্রসেস, আনপ্রেডিক্টেবল। যদি আমি ট্যাক্সি ক্যাবের কেস চিন্তা করি, আগের তখনকার সময় আমাদের রাস্তায় যে আমি দাঁড়াইলে যে ট্যাক্সি ক্যাব পাবো সেটাও কিন্তু না, এবং ট্যাক্সি ক্যাব ওয়ালারে ফোন দিল যে সে আমার এখানে আসবে আমার নিতে, সেটাও মেকশিওর ছিল না। তার মানে আনপ্রেডিক্টেবল, আনঅ্যাভেলেবল ইন সার্টেন এরিয়াস। ওই যে আমার বাসার থেকে অনেক দূরে মেন রোড, আমার বাসার সামনে তো আর ট্যাক্সি ক্যাব ওয়ালা আসে না,
অথবা বাস আসে না। সো আমার থেকে অনেক আনঅ্যাভেলেবল, মানে দূরের এরিয়াতে, সো আনঅ্যাভেলেবল ইন সার্টেন এরিয়াস। এর জন্যই মানুষ কি করে, কনভিনিয়েন্ট, ফাস্ট এবং রিলায়েবল ট্রান্সপোর্টেশনের নিড অথবা মানে মানে সলিউশন খুঁজে। এরপরে কি আমরা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটাকে আবার যদি কোশ্চেন করি, ওয়াই ইজ পাবলিক ট্রান্সপোর্টেশন অর ট্রেডিশনাল ট্যাক্সিস ইনসাফিসিয়েন্ট? হ্যাঁ, যে আমার এই যে পাবলিক ট্রান্সপোর্টেশন অথবা ট্যাক্সি ক্যাব কেন সাফিসিয়েন্ট না? দে ল্যাক রিয়েল টাইম ট্র্যাকিং, ট্রান্সপারেন্ট প্রাইসিং অ্যান্ড ইজ অফ অ্যাক্সেস। যেটা অলরেডি আমি কিন্তু সেকেন্ড কোশ্চেনের সাথে অ্যান্সার করছি, যে আপনার দে ল্যাক রিয়েল টাইম ট্র্যাকিং, মানে আপনি রিয়েল টাইম দেখতে পারতেছেন না আপনার ট্যাক্সিকে বলা। আপনি কি জানেন যে এই ট্যাক্সিকে বলা কখন আসবে? আপনি তারা ফোন দিচ্ছেন ফর এক্সাম্পল নাম্বার থেকে, যে ভাই আপনি কখন আসতেছেন, বলছে ভাই আমি আসতেছি, আমি রাস্তায় আছি। আপনি তো আধা ঘন্টা দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকার পর আপনি দেখতেছেন আরে এই লোক তো আসতেছে না। হ্যাঁ, আপনি তো জানতেছেন না সেই জ্যামে পড়ে আছে কিনা, কিন্তু এখন আপনি উবার অ্যাপে কিন্তু দেখতে পারতেছেন সে কোন জায়গায় আছে। হ্যাঁ, সো রিয়েল টাইম ট্র্যাকিং আপনি করতে পারতেছেন না। ট্রান্সপারেন্ট প্রাইসিং, আগের ওই যে প্রবলেমটা ছিল, আমরা প্রথমেই যখন কথা বললাম উবার মানে ইনসেপশন নিয়ে, যে ট্রান্সপারেন্ট প্রাইসিং ছিল না। অনেক সময় দেখা যেত আরেক রুট দিয়ে আপনার নিয়ে যাবে, যা বলবে ভাই আমরা 100 টাকা বেশি দেন, এই ব্যাপারটা ছিল। ইজ অফ অ্যাক্সেস, ওই যে ইজ অফ অ্যাক্সেস, আপনার বাসার থেকে দূরে, আপনি ঘরে বসে কল করতে পারতেছেন না। সো এর জন্য ট্রেডিশনাল পাবলিক ট্রান্সপোর্টেশন এবং ট্যাক্সি ইনসাফিসিয়েন্ট সিস্টেমেটিক্যালি। তো ওয়াই ডাজ রিয়েল টাইম ট্র্যাকিং, ট্রান্সপারেন্ট প্রাইসিং অ্যান্ড ইজ অফ অ্যাক্সেস ম্যাটার? কেন ম্যাটার করে? ইট প্রোভাইডস ইউ কন্ট্রোল, ট্রাস্ট অ্যান্ড কমফোর্ট অফ ইউজার্স। এই যে আপনি ঘরে বসে রাইড কল করবেন, এটা আপনাকে একটা কমফোর্ট দিবে, আপনার ট্রাস্ট বিল্ড হচ্ছে। কারণ কি, আপনি ট্র্যাক করতে পারতেছেন, প্লাস হচ্ছে আপনি ড্রাইভারের ডিটেলস দেখতে পারতেছেন, কোন গাড়িতে যাবেন সেই গাড়ির ডিটেলসও দেখতে পারতেছেন। হুম তো আপনাকে একটা ফুলফিলমেন্ট দেয়, যে আপনি ঘরে বসে আপনি কোন গাড়িতে যাবেন, আপনার যে গাড়ির ড্রাইভার সে কতটুকু ভালো, তার রেটিং দেখে আপনি বুঝতে পারতেছেন। So আপনাকে এটা একটা কমফোর্টনেস দিচ্ছে, গিভস ইউ দ্য কন্ট্রোল। আপনি চাইলে যদি মনে হয় যে না এই লোকের তো রেটিং ভালো না, হ্যাঁ, আমরা কিন্তু মজার মজার কিছু স্টোরি দেখে, যে ট্রাফিক অ্যালার্ট একটা ফেসবুকে গ্রুপ আছে, ওই যে বিভিন্ন ট্রু কলারের নাম আসে, ফোর বাটপার আরো গালিগালাজের নাম আসে। হ্যাঁ, অনেকে তখন পোস্ট দেয় যে ভাই এর অ্যাভয়েড করবেন রাইডার হিসাবে, যদি এর 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 কাছে আপনার কল পড়ে, মানে রাইডার কল। সো দিস ইজ সামথিং লাইক ইউ গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং, যে হ্যাঁ আপনি চাইলে ওই লোকের রাইড ক্যান্সেলও করতে পারবেন, মানে ওই 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 গাড়িতে যাবেন না। সো ইট গিভস ইউ দ্য কন্ট্রোল, ট্রাস্ট অ্যান্ড কমফোর্ট অফ ইউজার্স। এরপরে যদি আমরা লাস্ট কোশ্চেনে যাই, ওয়াই ইজ প্রোভাইডিং কন্ট্রোল, ট্রাস্ট অ্যান্ড কমফোর্ট উবারস প্রাইমারি সলিউশন? কারণ কি, উবার অ্যাপ দিয়ে প্রোভাইড লাইক দ্য কন্ট্রোল, ট্রাস্ট অ্যান্ড কমফোর্ট সলিউশন কাস্টমারকে দিতে চায়। বিকজ যারা টেক সেভি, আমরা যারা স্মার্ট, যারা টাইমকে ভ্যালু করি, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু সত্যি কথা খুব ফাস্ট, যদি আমাদের ইনকাম আলহামদুলিল্লাহ একটু ভালো থাকে, আমরা চেষ্টা করি যে হ্যাঁ যত তাড়াতাড়ি ঘরে চলে যাওয়া, আমার টাইম, আমার ফ্যামিলির সাথে টাইম আপনার হচ্ছে দেয়া, অথবা ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিতে বের হওয়া, মানে নিজের একটা মি টাইম কাটানোর যে প্রয়াস থাকে। ঢাকা সিটিতে যদিও এটা একটা চ্যালেঞ্জ, তারপরে স্টিল আমাদের যেটা চাই থাকে যে কিভাবে করা যায়। তো সেটার জন্য তো ওই যে এতক্ষণ এই যে উপরের 4টা ওয়ে, যে ট্যাক্সি ক্যাব দিয়ে, বাস দিয়ে, এগুলিতে পসিবল না। হ্যাঁ, অ্যাটলিস্ট কমফোর্টটা তো পসিবল না। সো সেই ক্ষেত্রে উবারের অ্যাপ ক্যান বি সলভ দিস প্রবলেম, রাইট? সো আমরা যারা এই এই কনসেপ্টটা বুঝতে পেরেছি, মানে 5 ওয়াই ফ্রেমওয়ার্ক টু ফাইন্ড দ্য রুট কজ, মানে একটা প্রবলেমের রুট কজ এবং সেটা সলিউশন কি করা উচিত, সেটা আমরা যদি বুঝতে পারি তাহলে ইয়েস লিখবো, আর যদি না বুঝতে পারি নো উইথ কোশ্চেন্স। আমি একটু কমেন্ট বক্সে যেতে চাই, কেউ আছেন? ওকে, 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 ওকে। আচ্ছা, এখন সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি কিন্তু প্রবলেম বের করে ফেলছেন, কজটা কি, আপনার মার্কেটের সমস্যাটা কি, আপনি রুট কজ বের করে ফেলেন, রাইট? আপনাকে এখন সলিউশন বানাইতে হবে, মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আপনি এখন প্রোডাক্ট বানাবেন, এখন আপনি কি ডিসাইড করবেন, কিভাবে ডিসাইড করবেন যে আপনার এমভিপি তে কি কি সার্ভিস থাকবে? সো জবস টু বি ডান ফ্রেমওয়ার্ক, আমরা অলরেডি বললাম যে কাস্টমার আসলে আপনার অ্যাপটা কেন ইউজ করবে, সেটার প্রাইমারি গোলটা কি, সেটা ফুলফিল করা, বের করার যে আমাদের যে ফ্রেমওয়ার্কটা, সেটাই হচ্ছে জবস টু বি ডান ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সো জবস টু বি ডান ফ্রেমওয়ার্ক টু ডেভেলপ এমভিপি, আমরা এই ফ্রেমওয়ার্ক ইউজ করে কিভাবে আমাদের এমভিপি ইউজ বানাতে পারি। সো আমরা উবারের এক্সাম্পলটাই যদি নেই, যেহেতু আমরা জানি উবারের মেইন কাজটা কি ছিল, টু আপনার হচ্ছে একটা জায়গা থেকে আপনাকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করানো, কমফোর্টেবল ওয়েতে, ইজি ওয়েতে,
উইথ দ্য অ্যাসুরেন্স এবং প্রাইস অ্যাফোর্ডেবিলিটিতে, মানে আপনার মানে যত কম প্রাইসে পসিবল তত কম প্রাইসে মুভমেন্ট করানো। কিন্তু মেইন গোলটা কি আসলে? মেইন গোল, রাইট? মেইন গোল হচ্ছে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করানো। তো ট্রান্সপোর্ট করানোর জন্য তাহলে কি হবে? আমার মেইন যে ফিচারটা, সেই ফিচারটা কি? কল ফর রাইড বাই সেটিং পিক আপ পয়েন্ট অ্যান্ড সেটিং ডেস্টিনেশন, রাইট? এইটা হচ্ছে আমার মেইন মানে মেইন। আমি এইটা ছাড়া তো আমি আমার রাইডই কল করতে পারবো না। এটা হচ্ছে আমার মেইন ফিচার, আমার এমবিপিতে থাকতেই হবে। এরপর আমি যদি আসি যে আমার সাপোর্টিং ফিচার কি, রাইট? সাপোর্টিং জবস, ট্র্যাক দ্য ভেহিকল ইন রিয়েল টাইম টু রিডিউস আনসার্টেনিটি। যেহেতু আমি আনসার্টেনিটিও আপনার হচ্ছে রিডিউস করবো অথবা মিটিগেট করব, সেক্ষেত্রে আমার কি জিপিএস দিয়ে ট্র্যাকার, আপনার লোকেশন ম্যাপিং, যাতে ওই যে গাড়ির ড্রাইভার সে আসতেছে কিনা তার লোকেশন ম্যাপিং করা, এবং যিনি আপনাকে পিক করবে সে তাকেও তো দেখতে হবে যে আপনি কোন জায়গায় আছেন, তাকেও দেখানো যে সে হ্যাঁ আপনার ওই কাস্টমার ওই জায়গায় আছে, আপনি তাকে ওখান থেকে পিক আপ করেন। সো এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমরা কি করতে পারি? দুইজনকে কানেক্ট করা এবং তাদের রিয়েল টাইম ট্র্যাকিং করানো, তাদের লোকেশন দেখানো। হ্যাঁ, এটা আমার একটা ইম্পর্টেন্ট ফিচার তাহলে এমবিপির আন্ডারে। তারপর হচ্ছে পে সিমলেসলি উইদাউট ক্যাশ হ্যান্ডেলিং অর নেগোসিয়েশন। যেহেতু আপনি অলরেডি আপনার প্রাইস সম্পর্কে জেনে যান, আপনি যখন রিকোয়েস্ট করেন কল, রাইট কল করেন, তো আপনাকে এই পেমেন্টটা যাতে আপনি সিমলেসলি দিতে পারেন সেজন্য ডিজিটাল পেমেন্ট মেকশিওর করা। এরপর হচ্ছে এনশিওর রিলায়েবল সার্ভিস রিগার্ডলেস অফ টাইম অর লোকেশন, রাইট? রিলায়েবল সার্ভিস কি? রিলায়েবিলিটি আসে কোথা থেকে? যে আপনাকে যদি আমি আপফ্রন্ট আপনাকে অ্যাসুরেন্স দেই যে এই ডিটেলস এই ড্রাইভারের, এবং আপনার এত টাকাই পে করতে হবে, হ্যাঁ গাড়িটা এরকম, তখনই কিন্তু আপনি রিলায়েবিলিটি পাবেন। সো তাকে আপফ্রন্ট প্রাইসিং দেখানো এবং ড্রাইভার প্রোফাইল দেখানো, ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অ্যাজ এ সাপোর্টিং ফিচার ফর দ্য এমবিপি। অ্যানাদার ইজ এনজয় কমফোর্ট এবং পার্সোনালাইজেশন ডিউরিং দ্য রাইড ফিচার লাইক দ্য ভেহিকেল ডিটেলস। আপনি ভেহিকেল ডিটেলস জানতে পারতেছেন যে আপনাকে কোন গাড়ি নিয়ে যাবে, আপনাকে কি এক্সিও নিয়ে যাবে, নাকি আপনাকে মার্সিডিজ নিয়ে যাবে, নাকি আপনাকে অন্য কোনো গাড়ি নিয়ে যাবে। হুম এই জাস্ট 5টা জিনিস মেইন হচ্ছে, আমাকে রাইট কল করার যে অপশনটা, লোকেশন এ টু বি ফিগার আউট করা, করে রাইট রিকোয়েস্ট দেওয়া, এটা হচ্ছে মেইন ফিচার। আর বাকি এই সাপোর্টিভ ফিচার গুলো দিয়ে তারা তাদের এমভিপি লঞ্চ করে। বুঝতে পেরেছেন? সো তাহলে কি আপনার মেইন জবস টু বি ডান ফ্রেমওয়ার্ক দিয়ে কি হবে? আপনাকে মেইন কাজটা বের করবেন যে এই কাজটা ফুলফিল করার জন্য আমার কাস্টমার কি করবে আমার অ্যাপে, সেটা হচ্ছে আপনার প্রথম কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে অন্যগুলা, যে আপনি কি করবেন, ওই যে তাকে রিয়েল টাইম ট্র্যাকিং দিবেন জিপিএস দিয়ে, তার পেমেন্ট মেক শিওর করবেন ইজিলি পেমেন্ট ফিচার দিয়ে, তারপর আপফ্রন্ট প্রাইসিং এবং ড্রাইভার প্রোফাইল দিয়ে তাকে রিলায়েবল সার্ভিস দিবেন ইনক্লুডিং টাইম অর লোকেশন, আর কমফোর্ট এবং পার্সোনালাইজেশন দিবেন ডিউরিং রাইড ভেহিকল ডিটেলস দিয়ে, যে সে আসলে কতটুক কোন গাড়িতে যেতে চায়, যদি তার গাড়ি পছন্দ না সে চেঞ্জ করে রাইড ক্যান্সেল করে অন্য গাড়ির জন্য কল করতে পারে। বুঝতে পেরেছি? এখন তো উবার আরো ভালো সিস্টেম করে দিছে, উবার এক্সেল, উবার প্রিমিয়ার, মানে ওদের তো এখন সেগমেন্টেশন হয়ে গেছে, আগে প্রথম দিকে ছিল না। তো তখন আপনার ভেহিকেল ডিটেলস দেখাটা অনেক ইম্পর্টেন্ট ছিল এমবিপির জন্য। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি মানে আজকের লার্নিং, আমরা যা যা গো থ্রু করেছি। সো এই দুইটা ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি আসলে প্রবলেম ফাইন্ড এবং আপনার সলিউশন বের করার যে প্রাইমারি ফিচার অথবা প্রাইমারি সার্ভিস আপনি কি দিবেন, সেটা ডেভেলপ করার যে পার্টটা আপনি করতে পারবেন। সো আই গেস আপনাদের সবার কাছে মোটামুটি ক্লিয়ার কনসেপ্টগুলো। যদি না থাকে অবশ্যই লিখবেন, এখানে লিখবেন, কোশ্চেন করবেন, আর আমরা একটু পরেই তারপরে কিউএনএ কোশ্চেনে আবার পার্টে চলে যাব। কনসেপ্ট দুইটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় রেট করবেন আউট অফ 5 আগের মতো। আর কেউ? ওকে, ওকে, আরো কিছু রেসপন্স দেখতে চাই। যদি আর কেউ একটু রেট করেন খুব ভালো হয়। ওকে,
মহিদুল ভাইয়ের একটা কোশ্চেন আছে, হ্যাঁ। ওকে, ওকে মহিদুল ভাই, আপনি একটু জাস্ট, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিব আমরা যেহেতু কিউএনএ সেশনে আসবো, কিন্তু আপনি কনসেপ্টের ব্যাপারে ক্লিয়ার কিনা, মানে কনসেপ্টটা নিয়ে ক্লিয়ার কিনা সেটা একটু রেট করেন। আচ্ছা, ওকে, ওকে, কনসেপ্টের ব্যাপারে আপনি ক্লিয়ার, ওকে। আচ্ছা, আমরা 2 মিনিট একটু রেস্ট নিব। এরপর আমরা হচ্ছে কিউএনএ সেশন শুরু করব। সো আপনারা যার যেটা কোশ্চেন আছে অবশ্যই রেডি করে ফেলেন আপনাদের মাথায়। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো, অথবা আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনারা এখানে লিখে রাখতে পারেন। যেমন আমি একটা কোশ্চেন পেলাম অলরেডি মহিদুল ভাই থেকে, ওনার এটা আনসার করব। আর একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বিজনেস অ্যান্ড স্টার্ট আপ, এই দুটো নিয়ে আমরা কথা বলবো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে ড্রপ করেন, ইনশাল্লাহ আমরা কিউএনএ সেশনে কথা বলবো এটা নিয়ে। 2 মিনিটের জন্য ব্রেক। ওকে, সো কারো কোনো কোশ্চেন কি আছে? আপু, আপনি একটু কাইন্ডলি সবাইকে ভিডিওটা অন করে দেন, সবাই যাতে ভিডিওতে আসতে পারে এবং ওনারা কথা বলতে পারে। সবাইকে একটু আনমিউট করে দেন। ওকে, ডান ভাইয়া। পার্টিসিপেন্টস আপনারা চাইলে আপনাদের ভিডিও বা অডিও অন করে কোয়েশ্চেন করতে পারেন। হ্যালো জি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যেটা যে একটা স্টার্ট আপ এমন আইডিয়া নিয়ে শুরু করে সেটা স্কেলিং পর্যন্ত, মানে জার্নিটা ফান্ডিং ম্যানেজ করা থেকে শুরু করে স্কেলিং অব্দি বিষয়টা আমি কিভাবে জানতে পারি আর কি, মানে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, মানে আপনি একটা আইডিয়া জেনারেট করবেন, সেখান থেকে আপনি প্রোডাক্ট লঞ্চ করবেন, সাথে আপনি ফান্ড রেজ করবেন, রাইট? জি জি, আপনি ধরতে পেরেছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা বেস্ট হয়, হ্যাঁ, আপনার একটা স্টার্ট আপ, হাউ টু রান এ স্টার্ট আপ, এই জিনিসগুলো, অথবা হাউ টু স্টার্ট এ স্টার্ট আপ, হাউ টু রেজ ফান্ডিং, হ্যাঁ, এই টাইপের আপনি যদি কিছু কোশ্চেন আপনি ইউটিউবে লিখেন, হ্যাঁ, অথবা আপনি গুগলে লিখেন, আপনি অনেক আর্টিকেল পাবেন, অনেক হচ্ছে ইউটিউবে ভিডিও পাবেন। সেখান থেকে আপনি হচ্ছে বেশ ভালো আইডিয়া পাবেন। অনেক স্কিল্ড পিপল যারা সাকসেসফুল ফাউন্ডার, হ্যাঁ, তারা আপনাকে গাইড করবে, ওনাদের বেশ কিছু পডকাস্ট আছে অ্যান্ড অল। সো আপনাকে সবচেয়ে ভালো যেটা, আপনি স্টার্ট আপ সম্পর্কে মানে কিভাবে এই প্রসেসটা কাজ করে সেটা শেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর উপর থাকতে হবে। আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন সেই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, সাথে এরকম এই ইন্ডাস্ট্রিতে যারা সাকসেসফুল ফাউন্ডার যদি থাকে মার্কেটে, তারা কিভাবে তাদের বিজনেস রান করতেছে এবং কিভাবে তারা তাদের শুরুটা করে এবং এখন পর্যন্ত এত দূর আসছে স্কেল করে, সেই তাদের জার্নিটা যদি আপনি পড়েন অথবা দেখেন অথবা জানেন, সেক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমরা নিজেরাও এখনো কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, যে হ্যাঁ মানে আরেকজন একটা সাকসেসফুল কোম্পানি ওদের প্রোডাক্ট কিভাবে লঞ্চ করলো, কিভাবে ওরা এটাকে স্কেল করতেছে, হ্যাঁ। তো
মানে আপনার যারা অ্যাকচুয়ালি ফাউন্ডার হয় অথবা যারা প্রোডাক্ট ম্যানেজার হয়, সবাইকে কিন্তু আপনার কন্টিনিউয়াস লার্নিং এ থাকতে হয়। তো আপনাকে এটা শিখতে হবে, নিজের থেকে শিখতে হবে। আমি যদি আপনাকে বলি ভাই এটা করলে এটা হবে, এটা করলে ওইটা হবে, হয়তোবা আপনার একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার কথাটা রিলিভেন্ট, সবগুলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু রিলিভেন্ট হবে না। আমি আপনাকে বুঝাতে পেরেছি ভাইয়া? তো আপনাকে জি বুঝছি। ইন্ডাস্ট্রি স্পেসিফিক হয়ে আপনাকে ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক ফাউন্ডার, ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোম্পানির গ্রোথ কেস স্টাডি গুলো পড়বেন। পড়লে দেখবেন আপনি অনেক কিছু জেনে গেছেন। তখন আপনার কাছে ইজি হবে যে হ্যাঁ, হাউ টু স্টার্ট আপ অ্যান্ড আপনার হচ্ছে স্কেল দিস। আর আরেকটা, যেহেতু স্টার্ট আপের কথা চলেই আসছে, ও আপনার আহনাফ ভাই মনে কোশ্চেন করছিল, আনাস ভাই, ওনার একটা কোশ্চেন ছিল যে কিভাবে একটা স্টার্ট আপ আপনার হচ্ছে আর বিজনেসের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, স্টার্ট আপ বিজনেস, বিজনেস, এভরি স্টার্ট আপ ইজ এ বিজনেস, এটা আপনাকে বুঝতে হবে। আপনি, ব্যবসা মানে কি, আপনি কারোর জন্য ভ্যালু ক্রিয়েট করতেছেন, ভ্যালু এক্সচেঞ্জ হচ্ছে। ভ্যালু এক্সচেঞ্জ করাকেই, আপনি যদি কাউকে একটা মাল বিক্রি করেন, সে আপনাকে টাকা দিচ্ছে, তার মানে কি, সে সে আপনার কাছে টাকা পাস করতেছে, আপনি তার কাছে সার্ভিস পাস করতেছেন। সেটা কি ভ্যালু এক্সচেঞ্জ হলো না? অথবা আপনার হচ্ছে আপনার নিড সলভ করতেছেন, অথবা হচ্ছে প্রবলেম সলভ করতেছেন। প্রত্যেকটা প্রবলেম সলভ তো ভ্যালু আপনার হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে। যেহেতু স্টার্ট আপ ইজ মোস্টলি ফোকাসড অন মানে বিগ প্রবলেম সলভিং, বিজনেস ক্যান বি এনি ওয়ান, মানে এনিথিং, বাট এভরি স্টার্ট আপ ইজ এ বিজনেস, বাট নট এভরি বিজনেস ইজ এ স্টার্ট আপ। এটা মাথায় রাখবেন। তার মানে কি, স্টার্ট আপ হইতে হলে আপনাকে কি করতে হবে? স্টার্ট আপ হইতে হলে আপনার লার্জ মার্কেট থাকতে হবে, উইচ ক্যান বি ভেঞ্চার ব্যাক। ভেঞ্চার ব্যাক মানে হচ্ছে ভিসিরা, অথবা আপনাকে প্রাইভেট ইকুইটি ফার্ম। হুম। আচ্ছা, ওকে। আচ্ছা, সরি, আপনার, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একটা কমেন্ট পড়তেছিলাম। সো আমি আনাস ভাইকে যেটা ক্লিয়ার করতেছিলাম, হ্যাঁ আনাস ভাই, এভরি স্টার্ট আপ ইজ এ বিজনেস, বাট নট এভরি বিজনেস ইজ এ স্টার্ট আপ। এটা আপনাকে আগে মাথায় রাখতে হবে। কেন? আপনার স্টার্ট আপ যদি সাস্টেন করতে হয়, ওকে লং টার্মে বাঁচতে হয়, তো ওর তো ভ্যালু জেনারেট করে বাঁচতে হবে। ভ্যালু জেনারেট কি? রেভিনিউ করা। সো রেভিনিউ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার কাছে ভ্যালু এক্সচেঞ্জ করতে হবে কাস্টমারের সাথে। কাস্টমার আপনার পয়সা দিবে, না হলে ওর ফ্রি ডাটা দিবে। ফেসবুক আমাদের কাছ থেকে কি করে? ফেসবুক এতদিন আমার ডাটা নিছে, নেওয়ার পরে এখন কি করছে, আমার জোর করে ওর হোম পেজে অ্যাড দেখায় দেয়, তো ও এখন অ্যাড রেভিনিউ করে, রাইট? এখন কোশ্চেন আসতে পারে, ভাই ফেসবুকও তো আমার কাছে কোনো টাকা পয়সা নেয় না, তাহলে ও ভ্যালু জেনারেট করে কিভাবে আমার দিয়ে? আমার ডাটা, আমার কাছে অ্যাড দেখানো, এটাই ওর কাছে ভ্যালু জেনারেট করা। আমি ওর এখানে ফ্রিতে চালাই, ও আমার কাছ থেকে পয়সা কামায় ইনডাইরেক্ট ওয়েতে। সো ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আপনাকে পয়সা কামাইতেই হবে ওই কাস্টমার দিয়ে, তাহলেই আপনি সাস্টেন করতে পারবেন। তো একটা স্টার্ট আপ আর রেগুলার বিজনেসের মধ্যে তফাৎটা কি? স্টার্ট আপ ক্যান বি স্কেলেবল, মানে এটা স্কেল, ম্যাস স্কেল করা যাবে। আপনি নট অনলি বাংলাদেশ, আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইডও এটা লঞ্চ করতে পারবেন উইথ মিনিমাম অ্যামাউন্ট অফ এফোর্ট। উইথ মিনিমাম অ্যামাউন্ট অফ এফোর্ট কিভাবে পসিবল? দেখেন, উবার এক দেশে লঞ্চ করছে, ও মজা পেয়ে গেছে, ইউএসএ তে লঞ্চ করে, এরপরে কি করলো, বাংলাদেশে করলো, ইন্ডিয়াতে করলো, তারপর হচ্ছে আপনার ইন্দোনেশিয়াতে করলো, হ্যাঁ সৌদিতে করলো, আরো ইউরোপিয়ান অনেকগুলো দেশে করলো, রাইট? যেমন ইউকে তে আছে, সুইডেনে আছে, বিভিন্ন দেশে আছে। ইটস হাইলি স্কেলেবল। এটা লার্জ কাস্টমার অফ সেগমেন্টের প্রবলেম সলভ করে। কারণ এই প্রবলেমটা নট অনলি মাই প্রবলেম, মানে ট্রাভিস ক্লাইলানিক, ওর একার প্রবলেম কিন্তু, প্যারিসে ও যেটা ফেস করছে সেটা কিন্তু ওর একার প্রবলেম ছিল না। এই প্রবলেমটা আমাদের সবার। সো উবার অ্যাকচুয়ালি শোন আস দ্য ওয়ে, মানে উবার আমাদেরকে একটা রাস্তা দেখাইছে যে ভাই আমি তোমার একটা জিনিস দিতেছি, অ্যাপ দিতেছি, ভাই তুমি এটা নামাও, নামাইলে তুমি আরামে এখন ঘরে বসেই ক্যাব বুকিং করতে পারবা, অথবা গাড়ি বুকিং করে বাসা তুমি তোমার ডেস্টিনেশন যেতে পারবা, রাইট? সো লার্জ মার্কেট, হাইলি স্কেলেবল, ইট ক্যান বি ইন লোকাল ফার্স্ট, পরে গ্লোবাল। থার্ড যেটা হচ্ছে, আপনাকে এনাফ মানে গ্রোথের অপরচুনিটি থাকতে হবে। এনাফ গ্রোথ অপরচুনিটি মানে আমি যদি আজকে এই বছর 100 টাকা কামাই, নেক্সট বছর আমি 200 না 500 কামাইতে পারি, এরকম স্কেল হইতে হবে মার্কেটের, মানে মার্কেট সাইজ, তারপর হচ্ছে স্কেলেবিলিটি, অপরচুনিটি, যে আমার আজকে 100 হইলে নেক্সট বছর এটা 500 হইতে পারে। তাহলেই একমাত্র আপনি স্টার্ট আপ হতে পারবেন। স্টার্ট আপ মোস্টলি ফোকাস অন দ্য বিগার প্রবলেমস, মানে কাস্টমার প্রবলেম সলভ করে এবং ভ্যালু জেনারেট করে সে আর্ন করে, এবং এটা হাই গ্রোথ অপরচুনিটি, হাই স্কেল অপরচুনিটি থাকতে হবে। অর এলস ইটস নট অ্যান স্টার্ট আপ, ইটস এন বিজনেস। ইট ক্যান বি কল্ড এজ এন এসএমই, আর আপনি অন্য কোনো কিছু বলতে পারেন। আনাস ভাই, আমি বিশ্বাস করি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। যদি এটার উপর আর কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আনাস ভাই, যদি বুঝে থাকেন একটু কমেন্ট বক্সে লিখবেন।
আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন, মনে হয় এখন পর্যন্ত আর কোনো কোশ্চেন নেই, তো একটা লাস্ট কোশ্চেন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে সাপোর্টিং জবগুলো কি এমবিপি এর মধ্যে পড়ে নাকি মেইন জবটাই এমবিপি? আচ্ছা, এটা ডিফার করে ভাইয়া আপনার সার্ভিস টু সার্ভিস। আহ যেমন ধরেন উবারের ক্ষেত্রে আপনার সাপোর্টিং জবস গুলোও কিন্তু আপনার এমবিপি তে পড়তে হবে। কেন কি, আপনি তো বলতেছেন যে আপনি শুধু রাইড না, আপনি তাকে ট্র্যাকিং এর অপশন দিচ্ছেন, রিলায়েবিলিটি দিচ্ছেন, কমফোর্ট দিচ্ছেন, ইজনেস দিচ্ছেন। সো আপনার বাকি সাপোর্টিং জবগুলো আপনার কিন্তু ম্যান্ডেটরি আপনার এমবিপির ক্ষেত্রে। হ্যাঁ, তো আপনি জাস্ট শুধু লোকেশন ইয়ে করে রাইড কল করলেই তো হবে না। আপনার তো, আমি যদি ট্র্যাকার না বসাই তাহলে আপনি ট্র্যাকিং করতেছেন কিভাবে কে আপনার আপনার ড্রাইভার কোন জায়গায় আছে? আপনি তো জানলেনই না। হুম কারণ কল ফর রাইড বাই সেটিং আপ পিক আপ অ্যান্ড সেটিং ডেস্টিনেশন, এই সেম কাজটা কিন্তু আমি ফোন দিয়েও, ট্যাক্সি ক্যাবলার কোম্পানিতে ফোন দিয়েও কিন্তু বলতে পারি যে ভাই আমি এই জায়গায় আছি, আপনি আমারে পিক করেন। এখন আপনি অ্যাপ দিয়ে করতেছেন, আগে কি করতেন? ফোন দিয়ে করতেন। এখন উবার অ্যাডভান্স করার জন্য আপনাকে কমফোর্টনেস, তারপর আপনার হচ্ছে কি বলে, আপনার আমরা যেটাকে বলি ক্ল্যারিটি অফ দ্য প্রাইসিং, তারপর হচ্ছে আপনার ইজনেস অফ পেমেন্ট, এই জিনিসগুলা মানে আপনাকে টাকাও ক্যাশ ক্যারি করতে হচ্ছে না। তো এই জিনিসগুলো মেকশিওর করার জন্য তো আপনাকে দিতেই হবে। তো এই 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 সাপোর্টিং ফিচারগুলো, তো তখন ওরা যেটা করে যে ধরেন, ডিপেন্ডস, আমি আবারও বলতেছি এটা কিন্তু সিচুয়েশনাল। আপনি যেটা করলেন, আমি রাইডেরটা রাখলাম, সাথে জিপিএস ট্র্যাকারটা রাখলাম, হ্যাঁ, আর আপফ্রন্ট প্রাইসিং আর হচ্ছে ড্রাইভার প্রোফাইলটা রাখলাম, কিন্তু ভেহিকল ডিটেলস দিলাম না আর পেমেন্ট দিলাম না। পেমেন্ট আপনি ক্যাশও চাইলে পে করতে পারবেন, আমরা অপশন দিয়ে দিলাম ক্যাশ অন পেমেন্ট। তো আমি কিন্তু পেমেন্টের ফিচারটা ক্যাশ অন পেমেন্টে রেখে আর ভেহিকল ডিটেলসটা আপাতত ফার্স্ট ভার্সনের জন্য না রেখেও কিন্তু আমি সার্ভিস লঞ্চ করতে পারি এমবিপি। কিভাবে? ডেস্টিনেশন সেট আপ, জিপিএস ট্র্যাকার আর প্রাইসিং দিয়ে। So it depends on you how fast you want to launch in the market. And আপনি আসলে নিড অ্যাসেসমেন্ট মানে মার্কেট অ্যানালাইসিস করলেন, কাস্টমার অ্যানালাইসিস করলেন, কাস্টমার রিসার্চ করলেন, মার্কেট রিসার্চ করলেন, কাস্টমার ইন্টারভিউ করলেন, করার পর আপনার মনে হয়েছে 90% অফ দ্য কাস্টমার্স ওয়ান্টস টু হ্যাভ দিস ইন মাই এমবিপি, অর এলস ওর আমার এমবিপিও খাবে না, মানে মার্কেটে পপুলার হবে না। তখন আপনি ওইভাবে ডিসাইড করেই আপনি কিন্তু আপনার এমবিপিটা লঞ্চ করবেন। তাহলে আমরা কি বললাম, যদি আমি যদি হই কাজী, আমি আজকে যদি আজকে আমি যদি উবার লঞ্চ করতাম, আমি ফার্স্টে কি করতাম? আমি ফার্স্ট লঞ্চ করতে চাই দেড় মাসের মধ্যে, কথার কথা। তাহলে আমি রাইট কল অপশনটা রাখতাম, জিপিএস ট্র্যাকারটা রাখতাম, আর আপফ্রন্ট প্রাইসিং আর ড্রাইভার প্রোফাইলটা রাখতাম। আমি ভেহিকল ডিটেলস নিয়েও তো খুব বেশিটা মাথা ঘামাইতাম না, পেমেন্ট নিয়েও ঘামাইতাম না। পেমেন্ট আমি ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন পেমেন্ট দিয়ে দিতাম বাংলাদেশের জন্য, কারণ আমি তো বাংলাদেশের কাজ করতেছি, এটা তো আমি ইউএসএ না। ভাই আমি বুঝাতে পারছি মহিদুল ভাই? মানে ক্লিয়ার আপনার কোশ্চেনের ক্লিয়ার অ্যান্সার পেয়েছেন? জি, কিছুটা বুঝতে পেরেছি, বিশেষ করে আপনি যখন এক্সাম্পল দিলেন, লাস্টের এক্সাম্পল। কি আর আর একটু লাগবে ভাই এক্সাম্পল? মানে না, এক্সাম্পল দিলে ব্যাপারটা কি বুঝতে একটু সহজ হয় আর কি। এক্সাম্পল তো আপনাকে বুঝাই বললামই, মানে জি জি। নাকি না, আর সেটা আর আর বলেন। কোনো অন্য কোনো প্রোডাক্টের এক্সাম্পল চাচ্ছেন? না, আপনি লাস্টে যে এক্সাম্পলটা দিলেন যে 1.5 মাসের ভিতরে লঞ্চ করলে আপনি এইগুলো সিলেক্ট করতে, সেটার কথা বলছি। আপনি চাইলে অন্যটা দিতে পারেন। আহ, আচ্ছা, আহ, না কেন আমি আর বললাম, দেখেন দেড় মাসের মধ্যে, দেখেন এখানে একটা প্রায়োরিটি থাকে, রাইট? আপনাকে তো মার্কেট ডিমান্ড বুঝতে হবে, মার্কেট প্রায়োরিটি বুঝতে হবে। যে মার্কেটে ধরেন আপনার কম্পিটিশন আসার চান্স খুব বেশি, ধরেন মার্কেটের এন্ট্রি ব্যারিয়ার খুব লো, মানে মার্কেটে এন্ট্রি করতে খুব বেশি কিছু লাগে না, আপনার টেক বুঝলে আপনিও সেম উবারের মতো সার্ভিস লঞ্চ করে দিতে পারবেন মার্কেটে। তাহলে আপনার কি করতে হবে? উবার যদি মার্কেটে আগে থাকতে চায়, ও চিন্তা করলো যে আমার যদি কেউ কম্পিটিটর আসে তাহলে আমি আগেই মার্কেট ধরে ফেলি, তাহলে আমি দেখা যাবে আমি পেমেন্টটা আর ভেহিকল ডিটেলস বাদ দিয়ে আমি লঞ্চ করে দিব। আর আমার কাছে যদি মনে হয় না আমি মার্কেটে একবারই নতুন, আচ্ছা দেখি মার্কেটে কোনো খোলা ময়দান টেকনোলজিক্যালিও তো, আর উবার যখন লঞ্চ করে 2009-10 সালে, তখন তো মার্কেট টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স ছিল না। ওয়ার্ল্ড তো চেঞ্জ হয়েছে লাস্ট এই 10-12 বছরে, টোটাল এআই বলেন, হ্যাঁ, তারপর অগমেন্টেড রিয়েলিটি, এআর ভিআর, হ্যাঁ, এগুলি কিন্তু আসছে লাস্ট 10-12 বছরে। কাজ হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, অনেক সায়েন্টিস্টরা কাজ করতেছিল, অনেক ইঞ্জিনিয়াররা কাজ করতেছিল, বাট গ্রাউন্ড রিয়েলিটিতে কিন্তু আসছে ম্যাক্স 10 থেকে 12 বছর আগে, রাইট? তো সেই ক্ষেত্রে তখন উবারের মার্কেটটাও কিন্তু এরকমই ছিল, যে না আচ্ছা মাসের মার্কেটে কি আসলে কি এইভাবে চিন্তা করে না। তো উবারের ফাউন্ডার চিন্তা করছে, চিন্তা করছে আচ্ছা মার্কেটে যেহেতু আমার হাতে টাইম আছে, আমি যতগুলো কাস্টমারকে প্রমিস করতে চাই মার্কেটের মানে প্রবলেম অথবা গ্যাপ অনুযায়ী, সেই অনুযায়ী তারা এই 5টা ফিচার ধরেন সিলেক্ট করছে। আমি যদি আজকে বাংলাদেশের মার্কেটে করতে চাই, হয়তো বা মার্কেটে কেউ নাই, বাট টেক
অলরেডি অ্যাডভান্স মার্কেট। সো তাইলে আমি আবার দেখা যাবে এই তিনটা দিয়ে আগে শুরু করে দিব। ইটস সিচুয়েশনাল ভাইয়া, মহিদুল ভাই। জি, বুঝতে পারছি। তবে আমি একটা কমপ্লিমেন্টারি কোশ্চেন করি, যেটা হ্যাঁ আপনি হ্যাঁ, শিওর। বললেন। সেটা হলো যে আপনার এই যে এমবিপি প্রোডাক্টটা এখন যে স্ক্রিনে দেওয়া আছে, জি। আপনার কাছে কোনটা মনে হয় যেটা আসলে উবারকে মানে সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েট করছে বা স্ট্রং দিছে, যেটা তার কম্পিউটারের চেয়ে? যে আপনি বলেন যে কম্পিটিশন ব্যারিয়ার মানে এন্ট্রি ব্যারিয়ার যদি খুব লো হয়, হুম সেই হুম ক্ষেত্রে হুম আসলে মানে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি যে এই পয়েন্টটা মানে আপনি যে স্ক্রিনটা দিচ্ছেন এই স্ক্রিনেই যে এই হুম পয়েন্টটা আসলে আমি আগায় থাকবো, এটা হুম। স্ট্রেংথ আমার সবচেয়ে বেশি। একটু আচ্ছা মানে বোঝায় বলতেন নাকি? আচ্ছা মানে আমি যেই স্ক্রিনটা দিলাম সেই স্ক্রিন অনুযায়ী আমি যদি এখন মার্কেটে আসি, আমি কিভাবে মার্কেটে আগে থাকবো, এরকম ব্যাপারটা? আহ, না, মানে এখানে তো এমবিপিটা অ্যানালাইসিস করা মানে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। তো হুম কম্পিটিশন মানে এন্ট্রি ব্যারিয়ার যদি খুব লো থাকে, মানে যে কেউ এসে ব্যবসা করতে পারতেছে, হুম 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 হুম। তাহলে আসলে মানে উপাদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা এখানে, যেটা ও আসলে তার আচ্ছা, কম্পিটিটর মানে সে? ধরেন আমার মার্কেটে কম্পিটিশন আসার চান্স খুব তাড়াতাড়ি। সো তার মানে হচ্ছে আমার মার্কেটটা ভালনারেবল, মানে এন্ট্রি ব্যারিয়ার খুব লো, মানে যে কোনো কেউ এসে মার্কেটে লঞ্চ করে দিতে পারবে। এই ক্ষেত্রে আমি এমবিপি লঞ্চ করে কি করব তাইলে? মানে আমার এমবিপি কি হওয়া উচিত, রাইট? জি, আহ, মানে সেটা বলতে আপনার স্ক্রিনে যে এখন দেখা যাচ্ছে যে মেইন হুম জব, হুম সাপোর্টিং জব, তো হুম হুম। এইখানে আসলে সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা ওভারের, যে তার যদি এন্ট্রি ব্যারিয়ার খুব লো হয়, তাহলে আসলে সেটা মানে ওভারকে একটা অ্যাডভান্টেজ দিবে যে তার এমবিপি তে এই প্রোডাক্টটা আছে যেটা অন্য কেউ আসলে খুব সহজেই দিতে পারবে না, মানে ওভারের কেস। আচ্ছা, আপনার যদি উবারের কেসটাই আমরা ধরি, উবার লঞ্চ করার পরে মানে আমার মার্কেটে কিভাবে আসলে ট্র্যাকশন আসলো, রাইট? অথবা মার্কেটে আমি কিভাবে খুব তাড়াতাড়ি গ্রো করব, আমার যদিও কম্পিটিশন আসার সুযোগ আছে, সেই ক্ষেত্রে যেটা মোস্টলি আপনার যদি উবারের এই সিনারিওতে আমি চিন্তা করি, উবারের মার্কেটটা তখন ছিল ফাঁকা। এখন উবার যদি আজকের মার্কেটে এসে যদি ও এই প্রাইমারি জিনিস লঞ্চ করতো, উবারের পক্ষে পসিবল হতো না মার্কেট ধরা। কারণ কাস্টমারের কাছে অলরেডি এর থেকে ভালো অ্যাপ্লিকেশন রাইড শেয়ারের আছে হাতে, পাঠাও ফর এক্সাম্পল। এখন আমি আজকে মার্কেটে আসলাম, আমি উবার নিয়ে, আমার মার্কেটে অলরেডি পাঠাও এক্সিস্ট করে, পাঠাওর মতো কোম্পানি যে বাইক রাইড করতে হয়তো বা কার রাইডও লঞ্চ করতে পারবে। ওর ক্ষেত্রে হইলে আমার কম্পিটিটর থেকে আমার সার্ভিস ফার্স্ট ভালো হইতে হবে, অথবা আমার এক্সপিরিয়েন্স বেটার হইতে হবে, কাস্টমার এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। দ্য সেকেন্ড কন্ডিশন ইজ হাউ মাচ ইউ ক্যান গ্রো ফাস্টার দেন ইউর কম্পিটিশন। আপনি কাস্টমার কিভাবে অ্যাকোয়ার করবেন, কত ফাস্ট অ্যাকোয়ার করতে পারবেন এবং তাদেরকে রিটেন করতে পারবেন, তখন এটা গ্রোথ এবং রিটেনশন ম্যাট্রিক্সে চলে যায়। বুঝছেন? আপনার একটা হচ্ছে ফাঁকা মার্কেট, ফাঁকা ময়দানে গোল দেওয়া, যেটা উবার করছে। ওর ক্ষেত্রে এখন ওইটা রিলিভেন্ট ছিল, মানে এই যে এখানে যেটা দেখতেছেন এখনকার মার্কেটে যদি এই কম্পিটিটিভ মার্কেট হইতো, তাহলে আমি লঞ্চ করার পরে আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল কাস্টমার অনবোর্ড করতাম। উবার কিন্তু বাইক লঞ্চ করার পর সেটাই করছে, মনে করে দেখেন। পাঠাওর সাথে কম্পিট করার জন্য ও কি করলো, আপনার রাইড 150 টাকার বাইক রাইড আপনার করে দিল 50 টাকা, 100 টাকার কুপন দিছে। তার ড্রাইভাররা কি করলো, যে বাইক ওনার তারে বললো যে ভাই তুমি আমার এখানে 5টা রাইড নাও, আমি তোমার বোনাস দিব, যাতে ওরা পাঠাওর থেকে রাইড না নেয়, বাইকের রাইড না নেয়, মানে পাঠাওর কাস্টমারের। তো ব্যাপারটা এরকম, তখন আপনাকে খেলতে হবে আপনার হচ্ছে গ্রোথ গেমে, গ্রোথ গেম এবং হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন গেমে। মহিদুল ভাই বুঝাইতে পারছি মনে হয়? জি, থ্যাংক ইউ, আসলে আপনি ব্যাখ্যা করলেন সময় নিয়ে। না না ভাইয়া, আপনারা যখন কোশ্চেন করবেন আমরা তো তখনই অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার, যদি আমাদের কাছে থাকে। না থাকলেও অবশ্যই চেষ্টা করবো আমরা রিসার্চ করে এসে আপনাদেরকে জানাতে। কারণ আপনারা এখানে একটা এক্সপেকটেশন নিয়ে আসছেন যে হ্যাঁ আমরা কিছু শিখবো জানবো, রাইট? সো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন ট্রান্সফার করা, যেটা যাতে আপনারা এটাকে নলেজে কনভার্ট করে নিতে পারেন, আপনারা পরে ইউটিলাইজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে কখনো কোনো কিছুতে যদি মনে হয় যে না কাজী ভাই আপনার কাছ থেকে হয়তোবা এই জিনিসটা আরেকটু বোঝার দরকার ছিল, আপনি অবশ্যই আমার কাছে রিচ আউট করবেন। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনার কাছে গেট ব্যাক করবো, চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক আজকের সেশনটার জন্য। ইউ। ওকে, আর কেউ কোনো কোশ্চেন আছে কি, করতে পারেন। ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে একটু আইডিয়া দিন। আচ্ছা, লুকস লাইক ক্যাশ আউট ফিজ বিকাশ ভার্সেস নগদ। হ্যাঁ, সুমন ভাই কিছুটা কানেক্ট করতে পেরেছেন, কিন্তু তারপরেও কেন নগদের মার্কেটটা বেশি গ্রো করলো না? হ্যাঁ, ওরা বলতেছে ওদের কাছে 10 কোটি কাস্টমার, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি আপনি দেখবেন বিকাশের থেকে নগদের কাস্টমার অনেক অনেক কম। মানে নগদের যদি একটা কাস্টমার অ্যাক্টিভ কাস্টমার থাকে, বিকাশের সেখানে 10টা আছে। এখন আমি আপনাকে এখানে কনসেপ্ট একটু ক্লিয়ার করি, নগদ কেন পারলো না। নগদের প্রথম হচ্ছে নগদের অ্যাপ ইজ নট দ্যাট
আপনার হচ্ছে স্মুথ দেন আপনার হচ্ছে বিকাশ। এটা একটা চ্যালেঞ্জ আছে নগদের। সেকেন্ড, ওর রেপুটেশনাল ড্যামেজ অনেক আগের থেকেই। আপনারা যদি একটু চিন্তা করেন, ওর ব্যাপার নিয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক আগে থেকেই কনসার্ন যে ও লাইসেন্স অর্গানাইজেশন না। সো আগের থেকেই মানুষ, যেমন আমি নিজে কিন্তু নগদ খুব পার্সোনালি, যদি না মনে হয় যে নগদে খুব ভালো অফার টফার আছে, এছাড়া আমি নগদ কোনো ইউজই করি না। কারণ আমার কাছে বিকাশ রিলায়েবল, কারণ বিকাশ ফ্রম ডে ওয়ান ইজ ভেরি রিলায়েবল কোম্পানি, ব্যাকড বাই ব্র্যাক ব্যাংক, রাইট? বাট নগদ ইজ এ শেকি স্টার্ট, ওদের ফার্স্ট থেকে শেকি স্টার্ট। সো ওদের কিভাবে মার্কেটে যদি ডমিনেট করার কথা, প্রাইস দিয়ে কিন্তু ডমিনেট করা যেত যদি ওরা ওদের রেপুটেশনাল ড্যামেজটা রিকভারি করতে পারতো। এটা একটা। সেকেন্ড, যেটা ওদের অ্যাপ্লিকেশনের যে জার্নি ইজ মাচ পুরার দেন বিকাশ, এটা যদি আরেকটু ইমপ্রুভ করতো, পিপল উইল গেট কনভার্টেড ইজিলি। আচ্ছা, ক্যারিয়ার সম্পর্কে একজন ভাইয়া জানতে চাচ্ছেন, শুভ ভাই। আচ্ছা শুভ ভাই, আমি যেটা আপনার সাথে একটু জাস্ট আমাকে একটা সেকেন্ড সময়। আচ্ছা শুভ ভাই, আপনি যেটা জানতে চাচ্ছিলেন ক্যারিয়ার ব্যাপারে, যদি আপনি মনে করেন যে আপনি প্রোডাক্ট ম্যানেজার হবেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি যদি সাজেস্ট করি, এখন থেকেই নিজের থেকে প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনার কেস স্টাডি আছে মার্কেটে, আপনার গুগলে সার্চ করলেই পাবেন, অনেক কেস স্টাডি আছে, সেগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আর সবসময় নিজের মধ্যে একটা কিউরিসিটি জাগাবেন। কিউরিসিটি মানে, আপনি ধরেন একটা প্রোডাক্ট দেখলেন আজকে, এই প্রোডাক্টটা কেন লঞ্চ করা হয়েছে, এটাকে আগে নিজেকে কোশ্চেন ওয়াই, ওই যে আমরা 5 ওয়াই ফ্রেমওয়ার্ক দিলাম, রাইট? ওই 5 ওয়াই ফ্রেমওয়ার্কের মধ্যে ফালাই দিবেন যে এই কোম্পানি কেন এই প্রোডাক্ট লঞ্চ করছে। আপনি এই যে এখন একটা ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি ওর একটা প্রবলেম বের করলেন, যে ও কি প্রবলেমের কারণে মার্কেটে সলিউশনটা নিয়ে আসলো অথবা এই অ্যাপ্লিকেশনটা আনলো। এইভাবে যখন আপনি ওয়েতে যাবেন, সিস্টেমেটিক ওয়েতে নিজে চিন্তা করবেন, একটা আপনার হচ্ছে, ওকে, আপনি সিস্টেমেটিক ওয়েতে যাবেন, তখন আপনার হচ্ছে আপনি যেটা বলে, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে কি করতে পারলেন, সেটা হচ্ছে একদিক থেকে নিজেকে ক্যারিয়ারে আগে রাখতে পারলেন, এটা একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এই যে আমরা ক্যারিয়ার পাথ প্রোগ্রাম আমাদের শুরু হচ্ছে, সেখানে আপনি যদি জয়েন করেন, অবভিয়াসলি আমি, তারপর হচ্ছে আমার যিনি আরো দুজন কো লিড আপনার হচ্ছে ইয়ে আছেন, আমাদের ইনস্ট্রাক্টর আছেন, হ্যাঁ, সিয়াম ভাই এবং তাসমি আপু, আমরা তিনজনই চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণ রিসোর্স, কেস স্টাডি, এই যে প্রোডাক্টের সাথে কানেক্টিভিটি করা, কন্টেক্সট দিয়ে, এই যে আপনি যখন শিখতে থাকবেন আমাদের কাছ থেকে, তখন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি একটা প্রোডাক্ট দেখলে আপনি কিন্তু কানেক্ট করতে না, ওকে এটা এই ফ্রেমওয়ার্কে ফালাইলে দেখি তো এটা কি বের হয়, এটা ও কিভাবে করছে, এটা রুট কজটা কিভাবে করা যায় করতে। আপনি যখন কিউরিয়াস থাকবেন, আপনি যখন ফ্রেমওয়ার্ক গুলো বুঝে যাবেন, একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসবেন, দেখবেন ইজিলি ইউ ক্যান অ্যাকচুয়ালি সলভ এনি প্রবলেম ফর দ্য কাস্টমার্স। হ্যাঁ, তখন আপনি কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য একজন ভালো ক্যান্ডিডেট হয়ে উঠতে পারেন। এটা একটা জায়গা। আর সেকেন্ড হচ্ছে, আপনার নিজের থেকে মাঝে মাঝে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। প্রবলেম সলভ কিরকম, আপনি যদি ডিজাইনের লোক হয়ে থাকেন, টেকনিক্যাল লোক হয়ে থাকেন, মানে প্রোডাক্ট ডিজাইন, অনেকে আছে যারা ডিজাইনিং এর কাজ করে, তারা অনেক সময় এই ফিচারটা এরকম দেখতে না হয়ে ওরকম দেখতে হলে কতটুকু ভালো ইউজার এক্সপিরিয়েন্স হতো কাস্টমারের, সেটা নিয়ে তারা অ্যানালাইসিস করে। তো এরকম টাইপের কিউরিসিটি নিয়ে আপনার কিছু পড়াশোনা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তোবা এই ক্যান্ডিডেট হিসেবে করতে পারেন। আর আরেকজন লিখছেন হচ্ছে, আপনার ওয়্যার উইল ফাইন্ড দ্য র ম্যাটেরিয়ালস ফর ক্রিয়েটিং এমভিপি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, ইজ দেয়ার এনি রিলায়েবল সোর্সেস ফর কেস স্টাডিজ উইথ এক্সপ্লেনেশন অ্যান্ড এভরিথিং। আচ্ছা, আমি আমাকে আমরা রিসোর্স গুলো, যদি কেস স্টাডির রিসোর্স গুলো আমি ইন্টারেক্টিভ টিমকে দিয়ে দিব, ওরা আপনাদেরকে পাঠিয়ে দিবে। এটা নিয়ে টেনশন করবেন না আনাস ভাই, কেস স্টাডি নিয়ে আপনি পেয়ে যাবেন, মানে লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, চ্যাট জিপিটি একজন লিখছে, চ্যাট জিপিটি থেকে ব্রিফলি পাওয়া যায়, বাট চ্যাট জিপিটি ইজ নট দ্যাট ডিপ ডিপ এনাফ। হ্যাঁ, তো কেস স্টাডি করতে হলে আপনাকে বিভিন্ন প্রোডাক্টের সাকসেস স্টোরি পড়তে হবে। অ্যাকচুয়ালি কেস স্টাডি জিনিসটা কি, একটা প্রোডাক্ট কেন সাকসেস হলো, কেন ফেলড হলো, অথবা এই প্রোডাক্টটা কেন মার্কেটে লঞ্চ হলো, এগুলির বিভিন্ন ব্লগ আছে, আর্টিকেল আছে, এগুলি পড়বেন। পড়লে আপনি দেখবেন যে আপনার ওখানেই ব্লগ আর্টিকেল গুলো অথবা কেস স্টাডি গুলোতেই, মানে কেস আকারেই ওরা লেখে যে কনটেক্সট কি ছিল, মার্কেটে কেন ওরা আসছে, কিভাবে ইনসেপশন হয়েছে, কি প্রবলেম সলভ করার জন্য তারা মার্কেটে আসছে, এখন তারা কি করতেছে, কিভাবে নিজেদেরকে স্কেল করতেছে, কিভাবে সাকসেসফুল হইলো, কিভাবে হয়তো একটা প্রোডাক্ট ফেল হইলে কিভাবে ফেল হইলো, সেই জিনিসগুলো এখানে লেখা থাকে। তো ওইখান থেকে আপনারা শিখতে পারবেন। হুম আর আরেকজন হচ্ছে লিখছেন, ভাই লিঙ্কডইন প্রোফাইল অ্যাভেলেবল ভাই, হ্যাঁ, কাজী সাজিদুল হাসান। আচ্ছা, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলের নেমটা লিখে দিচ্ছি, কাজী সাজিদুল হাসান। এটা
ওকে, ওকে, এটা হচ্ছে আমার লিঙ্কডইন আইডি, আপনার নাম লিখলেই পাবেন আশা করি। ওখানে আমার লিঙ্কডইন প্রোফাইল অ্যাভেলেবল আছে। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, যে ফ্রেশারদেরকে প্রোডাক্ট ম্যানেজারের জব হয়, অবভিয়াসলি হয়। আপনাকে ফ্রেশার হিসাবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টার্ন অথবা অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার হিসেবে জয়েন করতে হবে। সেক্ষেত্রে যেটা হয়, আপনি যদি আপনার নিজস্ব, ওই যে আমি একটু আগে বললাম যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আমরা যে শিখাচ্ছি অথবা শিখাবো সামনে, সেগুলোর উপর ফালিয়ে যদি আপনি কিছু নিজের থেকে কেস স্টাডি বানাইতে পারেন, কিছু ব্লগ বানাইতে পারেন, তখন আপনি কি করবেন, ওই যে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার নেয় অথবা প্রোডাক্ট ইন্টার্ন নেয়, তখন আপনি আপনার সিভিতে কিন্তু ওই কেস স্টাডি গুলো অ্যাড করতে পারবেন, যে হোয়াট আই হ্যাভ ডান অ্যাজ পার মাই ওন রিসার্চ। তখন কিন্তু আপনি যদি থাকে, আপনার মার্কেটিং বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হন, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে হন, টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হন, আপনার কিন্তু সুযোগ থেকেই যাচ্ছে। এর মানেই না যে শুধু আপনি ইঞ্জিনিয়ার হইলে আপনি প্রোডাক্ট ম্যানেজার হবেন। আমি তাহলে তো প্রোডাক্ট ম্যানেজারই হইতাম না। হুম। আমি যদিও মানে লাকিলি বলবো, আর আনলাকিলি, যেহেতু যদিও আমার স্টার্ট আপ এখন হ্যাপি মানি আপনার ফ্রিজ অফ মানে অপারেশনে আছে, বাট স্টিল মানে আমি অ্যাজ এ ফাউন্ডার ছিলাম। So আমি প্রোডাক্ট কিভাবে বানাইতে হয়, হাউ টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি, হাউ টু কানেক্ট দ্য টেকনোলজি উইথ কাস্টমার প্রবলেম অ্যান্ড বিল্ড দ্য সলিউশন ফর দেম, এই জিনিসটা নিয়ে আমার আইডিয়া আছে প্রায় 4 বছরের, রাইট? সো ওইটার থেকে আমি আসলে বুঝি যে আমার একটা প্রোডাক্ট ম্যানেজার অথবা একটা প্রোডাক্ট লিডার হইতে আপনার কি করা লাগবে। বাট এটা সবার জন্য হয় না। তো কেউ একজন ফ্রেশার হিসেবে জয়েন করলে তার নিজের কেস স্টাডি থাকতে হবে। হয়তো আপনি নিজে প্রোডাক্ট বানাবেন না, র মানে একজন লিখছে র মেটেরিয়াল কই পাবো, র বানাবেন না, বাট স্টিল ইউ ইফ ইউ হ্যাভ দ্য কেস স্টাডিজ, ইট উইল গিভ দ্য লেভারেজ, ইট উইল গিভ ইউ দ্য অ্যাডভান্টেজ। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, আরেকটা কোশ্চেন ইন্টারেস্টিং, ফ্রেশারদের রেজিউমে কি ইয়েরা দেখে নাকি? এইচআর অবভিয়াসলি দেখে। আমি নিজে দেখি, আমাদের এখানে যখন রিক্রুটমেন্ট হয়, আমি নিজের রিক্রুটমেন্টের ইন্টারভিউতে মাঝে মাঝে থাকি, সবসময় না। সো যখন সিভি আসে, সিভি আমাদের দিয়ে সর্ট করানো হয়। সো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সিভি, ফ্রেশার হোক আর এক্সপিরিয়েন্স হোক, মানে বেসড অন আপনার হচ্ছে ডিমান্ড, জব ডিমান্ড। এখন যদি জবের লেখাই থাকে জব ডিসক্রিপশনে যে ভাই আপনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স দিতে হবে, তো আপনি ফ্রেশার হইলে আপনার লাভ আছে? আপনি ফ্রেশার হইলে হ্যাঁ, ইউ ক্যান টেক দ্য অ্যাটেনশন কিভাবে? অ্যাসপায়ারিং প্রোডাক্ট ম্যানেজার লুকিং ফর এ intern, looking for associate product manager position, you can write to their HR. ওকে, ও ওকে, আচ্ছা। রেজিউমিতে কি কি খুঁজে? রেজিউমিতে খুঁজে হোয়াট ইজ ইয়োর এক্সট্রাঅর্ডিনারি স্কিলস অর 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 ইয়োর কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি কি ভালো প্রেজেন্টার, আপনি কি ভালো স্পিকার, ভালো কমিউনিকেটর, ভালো প্রবলেম সলভার। প্রোডাক্ট ম্যানেজার হইতে হলে আপনাকে প্রবলেম সলভার হইতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি কিউরিয়াস। এই দুইটা জিনিস আপনাকে বেশি থাকতে হবে। প্রবলেম সলভার, প্রবলেম কিভাবে সলভ করবেন, সিস্টেমেটিক্যাল হয়ে হোক, ট্রেডিশনাল ওয়ে হোক, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর সামথিং ইন ইউর হ্যান্ড। আপনি ক্লেম করতেছেন আই এম এ প্রবলেম সলভার, রাইট? সেই ক্ষেত্রে আপনাকে দু একটা কেস স্টাডি দিতে হবে, যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নিয়ে একটা পড়াশোনা করছিলাম, এই যে আমার একটা কেস স্টাডি আছে, এটা আমার একটা পোর্টফোলিও, ছোট পোর্টফোলিও, আমি এখানে 3-4টা ব্লগ লিখছি 3-4টা প্রোডাক্ট নিয়ে, যে এই প্রবলেমটা কি এভাবে সলভ করা যায়। তো নট এভরি সলিউশন, এটা মাথায় রেখেন। আপনি যে সলিউশনটা দিচ্ছেন এটাই যে বেস্ট সলিউশন এমন না, ইট ক্যান ডিফার। বাট স্টিল এইচআর অথবা যিনি রিক্রুটার, মানে যিনি আপনার সিভি দেখবেন, সে এনশিওর হবে যে এই ছেলের মধ্যে কিছু না কিছু আছে, কারণ সে কিউরিয়াস। সো আমি ওকে অ্যাটলিস্ট আমার ইন্টারভিউতে ডাকি তার কিউরিসিটি সম্পর্কে জানার জন্য। আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে, আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি 3-4 লাইন আপনার ফিডব্যাক লিখবেন। আপনি হন ইন্টার্ন, আপনি হন ফ্রেশার, আপনি তার কোম্পানি নিয়ে কিছুটা লিখবেন। যখন আপনি কভার লেটার লিখবেন, সিভি ড্রপ করার সময় লিখবেন যে আমি এই করছি, দো আই এম ফ্রেশার, বাট আমি এই প্রোডাক্ট, আপনাদের প্রোডাক্টটা ঘাটছি, এতটুকু আমার মিনিমাম রিসার্চ থেকে আমি দেখলাম এই আছে আপনাদের এখানে, এই জায়গাটায় এই জিনিসটা হয়তো বা ইমপ্রুভ করা যাইতো এই সার্ভিসের, আমার অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। এইটা একটা অ্যাসুরেন্স দেয় রিক্রুটারকে, যে না, এই ছেলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে সেই স্টাডি করছে, করে আমাদেরকে একটা ফিডব্যাক দিছে, লেটস ইন্টারভিউ হিম। যদি তার স্কোপে থাকে যে আপনি, তারা ফ্রেশার প্রেফার করতেছে, তাহলে অবশ্যই আপনি কল পাবেন, হোপফুলি। সুমন ভাই, আই গেস আপনার, ওকে, বুঝতে পারছি। আর আর কারো কোনো কোশ্চেন আছে?
যদি না থাকে তাহলে আমরা আজকের সেশনটা শেষ করতে পারি, আর যদি থাকে অবশ্যই আমাকে রিচ আউট করবেন। আমি সবচেয়ে বেস্ট হয় ইন্টারেক্টিভ টিমসকে আপনি যদি রিচ আউট করেন, ওরা আমার কাছে রিচ আউট করবে, আমি তাদেরকে আপনাদের কোয়েরি অনুযায়ী অ্যান্সার দিয়ে দিব, তারা আপনাদেরকে রিপ্লাই ব্যাক করে দিয়ে দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস ইনসাইটফুল সেশন, এবং আমাদের পার্টিসিপেন্টসকেও আমার পক্ষ থেকে আই এম ভেরি গ্রেটফুল দ্যাট আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই সেশনটা জয়েন করেছেন। আই হোপ আমাদের সবারই এই সেশন থেকে অনেক ইনডেপথ একটা ধারণা হয়েছে, এবং আপনার যদি আরো ডিটেলস জানার প্রয়োজন মনে হয়, আমি আপনাদেরকে আমাদের কোর্সের ডিটেলস দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, কাইন্ডলি ওটা একটু চেক করবেন। অ্যান্ড সেকেন্ডলি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের ওয়েবসাইটে এখন আপস্কিল 28 নামে একটা কুপন কোড চলছে। আপনারা একটু কাইন্ডলি আমাদের ওয়েবসাইটে যদি ঘুরে আসেন তাহলে একটা ডিসকাউন্ট কুপন কোড পাবেন। এবং তাছাড়াও আপনারা যদি আমাদের ফেসবুক পেজে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর টিমকে অ্যাপ্রোচ করেন, তাহলে তারাও আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে হেল্প করার। এগেইন আপনাদের যদি আজকের কোর্সের ভিডিও প্রয়োজন হয়, তাহলে আমি চ্যাট বক্সে আপনাদেরকে ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। অ্যান্ড আমার দেন থ্যাংক ইউ এগেইন ভাইয়া। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে এন্ড ভাইয়ার পারমিশন থাকলে উই ক্যান এন্ড দিস সেশন হিয়ার। হ্যাঁ, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি আপু। আই থিংক আর কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আই হোপ আমাদের আপনাদের সাথে ফিউচারে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া, জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। জি, ভালো থাকবেন।